আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে জুম্মা মুবারক। আর দ্বিতীয়ত পয়লা ফাল্গুনের শুভেচ্ছা। শীতের শেষে বসন্তের আগমন। দেখবা শীতের যে আ একটা রুক্ষতা, শুষ্কতা এটা শেষ হয়ে এখন বসন্তের নতুন পল্লবের সূচনা। চারপাশটা নতুন করে সাজবে। সামনে তোমাদেরও নতুন একটা ভবিষ্যতের সূচনা হতে যাচ্ছে। তো ১২ বছর তোমাদের পরিশ্রম, পড়াশোনা এই সবকিছুর ফসল কিন্তু তোমরা তুলবা এই সামনের এইচএসসি তে। এই সুন্দর একটা এইচএসসি পার হয়ে যাওয়ার পর আসবে অ্যাডমিশন এবং সেই পরম আকাঙ্ক্ষিত তোমাদের যে পরীক্ষা, তুমি তোমার ফিউচারটাকে কিভাবে সাজাবা, ফিউচার তোমার কোন দিকে যাবে, এটা ডিসাইড করবে সেই অ্যাডমিশনের মুহূর্তটা। হয়তোবা এটা এই বছরের মধ্যেই হয়ে যাবে, ২০২৫ সালের মধ্যেই হবে। তাহলে তুমি এট লিস্ট এটা ধরে রাখতে পারো, এই ২০২৫ সাল হতে যাচ্ছে তোমার জীবনের, তোমার এই ১৮ কি ১৯ বছর জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা বছর। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বছরে কিন্তু মানুষজন সবচেয়ে বড়, বড় ভুল করে থাকে। আবার কেউ সবথেকে বড় ডিসিশন গুলাও নিয়ে থাকে। ভালো, ভালো ডিসিশন। যে ডিসিশন গুলার জন্য তার পরবর্তী স্টেপ গুলা বেশ ভালো হয়। সুখকর হয়। পরবর্তী লাইফটা যার সুন্দর হয়। এবং এই তোমাদের প্রি ইঞ্জিনিয়ারিংটা এর মধ্যে ভালো, ভালো ডিসিশন গুলোর মধ্যে একটা। কারণ আমি নিজে যেটা বলি, দেখো ভাইয়া, অ্যাডমিশন সহজ না। এইচএসসি সহজ না। এটা কঠিন। তো এই কঠিনটার জন্য কিন্তু তোমাকে প্রিপারেশন সেইভাবেই নিতে হবে। আজকে গতকালকে বুয়েটের পরীক্ষা গেল। তোমরা কোয়েশ্চেনটা দেখবা। তো ম্যাথে যেটা বলছে, এই ম্যাথের কোয়েশ্চেন অ্যান্সার করে কারোর চান্স পাওয়া সম্ভব না। বাট কেমিস্ট্রি সেই সুযোগটা করে দিছে। কেমিস্ট্রিতে মোটামুটি সবাই কিন্তু বেশ ভালো একটা নাম্বার তোলার অপেক্ষায় আছে। তো আমি কিন্তু এটাকে সহজ বলব না। আমি যেটা বলব, খেয়াল করো এই প্রতিযোগিতামূলক পরীক্ষাতে একটা বিষয় কঠিন চলে আসে এবং বাকি সবগুলা ধরতে পারো যে তোমার কোনো একটাতে প্রিপারেশন ভালো। বুঝছো ভাইয়া? তো প্রিপারেশন ভালো, সেই ভালো প্রিপারেশনের মধ্যে তুমি যদি সর্বোচ্চটুকু বের করে আনতে পারো সেই পরীক্ষার হলে বসে, সেটা হচ্ছে তোমার জন্য সাফল্য। এই সাফল্যের জন্য তোমাকে কিন্তু কনসিস্টেন্টলি চেষ্টা করে যেতে হবে। আমার কথাটা একটু ধরার চেষ্টা করো। এই অ্যাডমিশনের এত পড়া যখন তুমি এই ছোট্ট একটা মাথায় ঢুকায় বসে থাকবা, তোমাকে কিন্তু জায়গা মতো এটাকে উপস্থাপন করতে হবে। এই উপস্থাপনা কিন্তু আ ১-২ দিনে হবে না। বা এটা ১-২ মাসের কাজও না। এটা একটা লং টার্ম এর কাজ। তোমাকে ওই ওয়েতে আগেভাগে পড়া শুরু করতে হবে। বুঝতে পারছো? যে ওয়েতে অ্যাডমিশনটা আগায়, অ্যাডমিশনের পরীক্ষাগুলা যে ওয়েতে নেয়, সেই ওয়েটা তোমাকে আগেভাগেই খুঁজে বের করতে হবে। কারণ খেয়াল করে দেখো ভাইয়া, এইচএসসি হতে তোমাদের আরো ৫ মাসের মতো সময় আছে। খেয়াল করবা এই এইচএসসির এই ৫ মাসে তুমি এখন রিগোরাস একটা পড়াশোনা করবা। মানে কঠিন পড়বা, অনেক পড়বা। তো এই অনেক পড়ার মধ্যে তুমি যদি এখনো সেই গতানুগতিক গত ১ বছরের পড়া পড়তে থাকো, দেখা যাবে কি তুমি একটু বিরক্ত হয়ে যাবা, একটু বিরক্ত হবা। কারণ বইয়ের পড়াগুলো না আ যেভাবে সাজানো আছে এটা একটু বিরক্তিকর বটে। আসলেই বিরক্তিকর। কারণ ২০-২৫ বছর আগের যে নিয়ম এখনো দেখবা অধিকাংশ বইয়ে সেই নিয়ম ধরে রাখছে। বাট সময় কিন্তু থেমে নাই। আমরা প্রতিনিয়ত নিজেদেরকে আপডেট করতেছি। কিভাবে পড়াইলে তোমাদের জন্য ভালো হবে? কিভাবে পড়াইলে অ্যাডমিশনে আরো দ্রুত অ্যান্সার করা যাবে? এই রিসার্চ টুকু আমরা করি। তো আমাদের এই ক্লাসগুলা করার পরে তোমরা বুঝতে পারবা যে আসলে যুগটা আর ২০ বছর আগে আটকায় নাই। যুগ সামনে আগাচ্ছে। তো এইজন্য বলি কি, এইচএসসি পর্যন্ত এট লিস্ট এখন থেকে তোমাদের যে সময়টুকু আছে তোমরা আগে থেকে রেডি হও। তোমরা ওই ওয়েতে চিন্তা করতে শিখো যে ওয়েটা আমরা এইচএসসির পরে শেখাবো। বুঝছো? এইচএস এর পরে শেখাবো কিন্তু ওই সময়টা থাকবে মেক্সিমাম ৪ মাস। তো আমি বলব তুমি ৪ মাসের জন্য প্রিপারেশন না নিয়ে তুমি ৯ মাস থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করো। ৯ মাস আগে থেকেই। তো এইভাবেও ভাবতে শিখো। তুমি ২ টাই শিখে যাও। এইচএসসি তে আমি কিভাবে অ্যান্সার করব এবং যদি ওই একটা অপশন আমার মনে না থাকে, ধরো আমি একটা প্রোমো ভিডিও বানাইছিলাম প্রি অ্যাডমিশন এর জন্য। ওইখানে আমি বলছিলাম যে কেমিস্ট্রিতে বেশ কিছু ম্যাথ আছে যেগুলো তোমার ১.৫ থেকে ২ পৃষ্ঠা লাগবে অ্যান্সার করতে। তুমি যদি ঠিকঠাক লিখে অ্যান্সার করতে চাও। তো তুমি কিন্তু এটা মাঝখানে ২-৩ টা লাইন ভুলে যেতেই পারো। এটা মোর দ্যান নরমাল, স্বাভাবিক। তুমি ধরো এইরকম একটা
পরিস্থিতিতে পড়ে গেছো পরীক্ষার হলে, তখন তুমি কি করবা? তুমি অল্টারনেট আরেকটা যে ওয়ে আছে যেটাতে অ্যাডমিশনে আমরা খুব সুন্দর করে অ্যান্সার করে ফেলবো, তুমি ভাইয়া ওটা দিয়ে অ্যান্সার করে আসো। তোমার জানা থাকুক ২ টাই। ধরো তোমার হাতে 50% অপশন আছে। এই 50% অপশন দিয়ে তুমি এর মধ্যে আবার অনেক কিছু ভুলেও যেতে পারো। কিন্তু যেই জায়গাটা ভুলে গেছো এটা তুমি আপডেটেড আ আ নিয়ম দিয়ে তুমি সেটা সলভ করে ফেলো। মানে কোনো অপশন যাতে তোমার ফাঁকা না থাকে। বুঝছো? যে প্রশ্নই আসুক, তুমি যদি আমরা এইচএসসি বলে দিব যে এইচএসসি তে তোমরা এই নিয়মে ম্যাথগুলা সলভ করবা। ধরো যে এই নিয়মটা তোমার মাথায় নাই। তোমার মনে আছে অ্যাডমিশনে আমরা যে সুন্দর আরো আ আ অ্যাডভান্সড নিয়মে করায় দেই, ওই নিয়মটা তোমার মনে আছে এবং এগুলা মনে থাকে, অ্যাকচুয়ালি মনে থাকে যদি আগেভাগে শুরু করো। তো তুমি ওই নিয়মে ম্যাথ সলভ করে ফেলো। এট লিস্ট তোমার এটা অ্যান্সার করা আছে খাতায়। তুমি ফাঁকা রেখে আসো নাই। কথা বুঝতেছো? এটা কিন্তু ভাই জরুরি। তো এইজন্য আগেভাগে অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়াটা জরুরি। ইভেন আমি টেস্ট পরীক্ষার পরপরই কোয়েশ্চেন ব্যাংক কিনে আনছিলাম। কিনে এনে আমি দেখা শুরু করছি যে আসলে কেমন প্রশ্ন আসে। তো আমি তো পুরা খুশি, কি ব্যাপার? টেস্ট কোয়েশ্চেন ব্যাংক গুলো দেখি একদম সুন্দর করে সাজানো আছে সবগুলা টপিক টাইপ। টাইপ সাজানো, টপিক সাজানো, সাথে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সহকারে দেওয়া আছে। তো আমার একটু আফসোসই হইছে। আচ্ছা ঠিক আছে, এই কোয়েশ্চেন ব্যাংকটা তো আমি বছরের শুরুতেই কিনতে পারতাম। তাই না? আমাকে কলেজে বা কোচিং এ প্রাইভেটে যে টপিক গুলা পড়াইছে, আমি এখান থেকে আরেকবার নতুন সুন্দর একটা ওয়েতে দেখে ফেলতাম। তো আমার জন্য আরো শার্প প্রিপারেশন নেওয়া পসিবল হইতো তখন। তো যাই হোক, কোনটাই আসলে দেরি না। আর তোমরা তো আরো আগেভাগেই আসছো। তো আলহামদুলিল্লাহ, তোমরা বেশ ভালো একটা ডিসিশন নিছো। এই ডিসিশনটা তোমাদের লাইফে অনেক বড় একটা কন্ট্রিবিউশন হিসেবে থাকবে। এবার আমি দেখি আমাদের সাথে কে যুক্ত আছে। মনির যুক্ত আছে, নিয়ামুল যুক্ত আছে, মিকাইল আব্দুল্লাহ যুক্ত আছে। এই ছেলেটা তো পরিচিত। কিছুদিন আগে ক্লাস নিছে, তাই না? এলজিপি এর ক্লাসেই তো। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মনির কেমন আছো? আ ভাইয়া আমি এখনো ওই অধ্যায় পড়ি নাই। এখন আমার কি করা উচিত? আমরা পড়ায় দিব। তাহলে পড়ায় দিলে আমাদের সাথে হয়ে যাবে। এখনই পড়ে ফেলা উচিত। কোন চ্যাপ্টার বাদ দেওয়া যাবে না। কেমিস্ট্রি হচ্ছে লাইফ সেভার। বুঝছো? এটা লাইফ সেভার। এটা তোমার সব জায়গাতেই তোমাকে আগায় নিয়ে যাবে। কারণ এটা সহজে অ্যান্সার করা যায় কেমিস্ট্রি। আচ্ছা। আ সব ইয়ার শুনতে পাই, শুনে নাকি কেমিস্ট্রি হাত ধরেই ইয়েস, কেমিস্ট্রি দিয়েই অ্যাকচুয়ালি মার্কস গুলা তুলে। মানে সারভাইভ করে। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, আমরা বেশ কয়েকটা পর্বে এই ক্লাসটা শেষ করব। প্রি ইঞ্জিনিয়ারিং এ আমরা ২ টা কি ৩ টা চ্যাপ্টার তোমাদেরকে পড়ায় দিব। যে চ্যাপ্টার গুলা পড়লে, যেগুলো তোমরা নরমালি পড়ো না এইচএসসি তে। আমি বলি যে কেন এই চ্যাপ্টারটা আমি চুজ করছি, কারণ কেপিকেসি তোমরা সবাই অনেকেই বুঝো না বা অনেকে পারো না। তো তাদের জন্য এটা কিন্তু ভাইয়া জরুরি। বুঝছো? তারপর হচ্ছে এটা পরীক্ষায় আসে। অনেকে এটা আ বুঝতে পারো না। কিন্তু আমরা বুঝায় দিব। একদম ভালো করে বুঝায় দিব। তারপর হচ্ছে আমরা আরেকটা এমন কয়েকটা চ্যাপ্টার নিব যে চ্যাপ্টার গুলো তোমাকে এইচএসসি তেও হেল্প করবে। তো তুমি বুঝো অল্প সময়ের মধ্যে অ্যাডমিশনের একটা জার্নি অর্ধেক হয়ে গেল। আর এইচএসসি টাও পাকাপোক্ত হয়ে গেল। বেশ ভালো। তাহলে আমরা শুরু করি। দেখো, আমরা আজকে ১ম দিনই খুব বেশি প্রেশার দেব না তোমাদেরকে। আমি অল্প কিছু টপিকই নিচ্ছি। এখানে রাসায়নিক সাম্যাবস্থার বেসিক টুকু থাকবে। বুঝতে পারছো? বেসিক থাকবে। এই বেসিকের মধ্যে কিন্তু লা শাতেলিয়ারটাও চলে আসে। লা শাতেলিয়ার এই বেসিকের মধ্যেই থাকে। আমরা কেপিকেসি আজকের ক্লাসে রাখবো না, নেক্সট ক্লাসে রাখবো। আচ্ছা, প্রভাবক নিয়ে একটু আলোচনা করব। আর এই গতিবিদ্যার কিছু পোরশন আছে, বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার নিয়ে মেইনলি আলোচনা করা হবে। শর্ট সিলেবাসে তোমাদের আ বিক্রিয়ার যে কি বলে ওটাকে? বিক্রিয়ার ক্রম, অর্ডার এটা আবার নাই। কিন্তু অ্যাডমিশনে আমরা কিছুটা বেসিক দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে? আচ্ছা, সবগুলা পরিচিত নাম। তাই না? এই তোদের তো একাডেমিকে আমি পড়াইছি না? তার মানে এইচএসসি অ্যাডমিশন আমার হাত ধরে আমার এটা ভাল লাগে আসলে। যে, যে ছেলেপেলেগুলাকে আমরা সেই ক্লাস 9 থেকে শুরু করতাম। আমি যেখানে আগে ছিলাম সেই ক্লাস 9, 10, 11, 12 অ্যাডমিশন সব জায়গাতে আমরা পড়ায় দিতাম এবং ছেলেপেলেগুলা মনেও রাখতো। এই যে বুয়েটের পরীক্ষা দিয়ে কত ছেলেপেলে আমাদেরকে ফোন দিয়ে বলতেছে, "ভাইয়া আলহামদুলিল্লাহ পরীক্ষাটা ভালো হইছে।" তো আমি তো অনেক খুশি। এগুলা আচ্ছা,
পূর্ণতা। এটা মনের মধ্যে একটা ভাব মনে হয় যে এটা আমি আমি নিজেই অনেক কিছু অ্যাচিভ করছি। তো ওদের ইয়েগুলা যখন আমি পাই তো তখন ভাল লাগে। কোথায় একসময় থাকতে পারবে না। একসময় যখন আর ওই ক্যাম্পাসে আসবি, ঢাকায় আসবি তখন তো আরো কাছাকাছি চলে আসবি আমাদের। এটা কোনো কষ্টের ইয়ে না। ভালো একটা জায়গায় যাবি সেটা আমাদের জন্য সবথেকে বড় পাওয়া। আচ্ছা। তাহলে আমরা শুরু করি আজকের ক্লাসটা। গ্রিন কেমিস্ট্রি আমরা জানি রাসায়নিক প্রক্রিয়া খুবই ব্যয়বহুল এবং খুবই environmentally destructive একটা প্রসেস। তাই এই পুরা জিনিসটাকে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি রাখার জন্য আমি গ্রিন কেমিস্ট্রি নিয়ে মাত্র ২ মিনিট সময় দিব। কারণ আমাদের সামনে অনেক কঠিন জিনিস আছে। এটা নিয়ে অ্যাডমিশনে খুব বেশি একটা আসে না। অ্যাডমিশনের জন্য নট ভেরি মাচ ইম্পোর্টেন্ট, নট ভেরি ইম্পোর্টেন্ট। আমি আগে লিখে দিচ্ছি। বাট এইচএস এর জন্য কিন্তু ভাইয়ারা গ্রিন কেমিস্ট্রি ইম্পোর্টেন্ট, ঠিক আছে? এইচএস এর জন্য আমি কি বলবো? নট ভেরি ইম্পোর্টেন্ট ফর অ্যাডমিশন। বাট এইচএস এর জন্য আমাদের কি লাগবে? আচ্ছা আমি কি এই চ্যাপ্টারটা কিছুদিন আগে এলজিবি তে পড়ে আসছি? এলজিবি থেকে আমি এই চ্যাপ্টারটাই পড়াইছিলাম। আচ্ছা ভর্তি পরীক্ষায় সবগুলো চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে। পরিমাণগততে যেমন মিশ্রণ এসিড ক্ষারের মিশ্রণ নিয়ে প্রশ্ন আসছে। তারপর হচ্ছে জারণ বিজারণ নিয়ে প্রশ্ন আসছে। এখানে কেপিকেসির ম্যাথ দিছিল। ঠিক আছে? পিএইচ এর ম্যাথ দিছিল বাফার থেকে। তারপরে আসছে হচ্ছে বেশ ভালো কয়েকটা ম্যাথ আসছে। জৈব রসায়ন থেকে অনেকগুলা ম্যাথ আসছে, অনেকগুলা প্রশ্ন আসছে। এইচএসসি তে আমরা নীতিমালা পড়ে ফেলবো, হ্যাঁ 12টা নীতিমালা। তারপর হচ্ছে অ্যাটম ইকোনমি, তারপর কি ই ফ্যাক্টর। আমি কিন্তু এটা আচ্ছা তোমাদের এখানে এমন কি আছো যে এলজিপিএ কোর্সে নাই বাট প্রি অ্যাডমিশনে আছো? একটু বলো দেখি। তো এটা নিয়ে আমি আর তেমন সময় নষ্ট করব না। এই অ্যাটম ইকোনমি আর হচ্ছে ই ফ্যাক্টর। আমরা জানি অ্যাটম ইকোনমি হচ্ছে ডিজায়ার্ড প্রোডাক্ট, কাঙ্ক্ষিত উৎপাদ, আর নিচে থাকবে কি টোটাল প্রোডাক্টের ভর। অর্থাৎ টোটাল প্রোডাক্টের মধ্যে কত পার্সেন্ট আমার কাঙ্ক্ষিত প্রোডাক্ট তৈরি হয়েছে, এটাই হচ্ছে আসলে অ্যাটমিক ইকোনমি ইনটু 100%। আর এটারই অল্টারনেট আর এটা হচ্ছে ই ফ্যাক্টর, যেটা হচ্ছে টোটাল ওয়েস্ট প্রোডাক্ট, অথবা ওয়েস্ট প্রোডাক্ট না বলে আমরা এটাকে বাই প্রোডাক্ট বলতে পারি। টোটাল বাই প্রোডাক্ট কতটুকু তৈরি হইল, এই দুইটা। তো আমরা দেখতে পাই পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি প্লাস হচ্ছে পার্সেন্টেজ অফ ই ফ্যাক্টর, এই দুইটা সমষ্টি কত হয়? 100%, তাই না? বা হচ্ছে 1 হয়। তো এটা নিয়ে খুব বেশি একটা বদার্ড না, কারণ অলরেডি এটা আমরা অনেক ইজিলি এবং অনেক কঠিন ভাবে পড়ায় দিই। নিয়ে আসছো? হ্যাঁ দিয়ে দাও। ঠিক আছে, তাহলে একটু লিখে ফেলতে পারো জাস্ট। 100% পড়াইছি কিন্তু। কিন্তু আমি যে জায়গাতে আজকে ফোকাস করব ভাইয়া, কিছু প্রশ্নের অ্যান্সারের উপরে আমরা অনেক বেশি ফোকাস করব। কনসেপ্টটা তোমাদের জন্য আছে কিনা, প্রশ্ন কিভাবে সলভ করতে হয়, এটা আজকে আমি বেশি ফোকাস করব। ভাই এটার মূল কথা কি আমি বেশি ভালো করে বুঝতে পারি না, এর মধ্যে আমার প্যারা বেশি লাগে। ইয়াস, সমস্যা নেই মুস্তাক। তো এই অধ্যায়ের প্যারা আমরা তো আস্তে ধীরে করে শেষ করবোই প্রি অ্যাডমিশনে। দেখো এই বিক্রিয়ায় আমাদের এটা হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদ, আমরা এটা তৈরি করতে চাই। ঠিক আছে, মনোযোগ। তাইলে ই ফ্যাক্টর বা হচ্ছে বর্জ্য পদার্থ কতটুকু তৈরি হয়েছে। ই ফ্যাক্টর মানে কি ভাইয়া? আমি আবারও বলি, সহজ বাংলা ভাষায় যদি বলে দেই, ই ফ্যাক্টর হচ্ছে কত পার্সেন্ট, কত শতাংশ বর্জ্য পদার্থ তৈরি হলো। লিখো, কত শতাংশ বর্জ্য পদার্থ তৈরি হয়, তার পরিমাণটা হচ্ছে ই ফ্যাক্টর। তাহলে আমরা এখানে দেখি বর্জ্য পদার্থ কতটুকু তৈরি হইল। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই হচ্ছে সাইড প্রোডাক্ট, এটাই হচ্ছে আমাদের বর্জ্য পদার্থ। দেখো বুঝো, বিক্রিয়ায় এটা যেহেতু প্রধান উৎপাদ আর HCl যেহেতু বর্জ্য, এটা ডিরেক্ট বলে দিছে। ওটা যেহেতু বর্জ্য, আর কিছু কি আছে নাকি শুধু এটাই?
আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাইলে দেখো HCl যেহেতু বর্জ্য তাই এটার ভরটা আমরা লিখবো কতটুকু ভর আছে, এবং এটা আমরা জানি 36.5। আর টোটাল ভরটা বের করো। HCl তো আছে 36.5, এর সাথে আমরা যোগ করব হচ্ছে এটাকে যোগ করব। তো এখানে আমরা দেখি কার্বন ভাই কয়টা আছে, 3টা। তো 12 × 3 প্লাস হাইড্রোজেন কয়টা আছে, 2 3 5 আর 6, 6টা হাইড্রোজেনের ভর 6 প্লাস হাইড্রোজেনের পর কি আছে, অক্সিজেন, আর হচ্ছে 16 কিন্তু এখানে 100% দিয়ে যেহেতু চায় না, এখানে জাস্ট ভগ্নাংশ দিয়ে চাইছে। দেখো এটা কিন্তু সাস্টে আসা প্রশ্ন 2016-17 সালে। তাইলে তোমরা একটু কাজ করবা, তোমরা হাতে ইয়েটা নিয়ে, ক্যালকুলেটরটা হাতে নিয়ে আমাকে ঝটপট করে বলে দিবা কত আসে, তাইলে আমরা একটু দ্রুত আগাইতে পারবো। বুঝো না এমন কেউ আছো? এটা আসে হচ্ছে, হ্যাঁ 0.38 আসে, কিন্তু কাছাকাছি যেটা আছে আমাদের সেটাই রাখতে হবে। 0.36, ঠিক আছে তাই না? ঠিক আছে না? ঠিক আছে, প্রধান উৎপাদ বলে দিছে, এখানে দেখো বলে দিছে এটা আমাদের মেইন উৎপাদ আর ওটা হচ্ছে বর্জ্য পদার্থ, তো বর্জ্য পদার্থটাকেই নিতে হবে। তারপরে দেখো এই উপরের বিক্রিয়ার অ্যাটম ইকোনমি কত, এই ক্ষেত্রে n হচ্ছে বর্জ্য বলে দিছে, তাহলে আমরা n কে নিব না। তাহলে অ্যাটম ইকোনমি সমান হবে কাঙ্ক্ষিত উৎপাদ যেটা m এর ভর। তাই আমার কিন্তু অ্যাডমিশনে এগুলা লিখতে হবে না, এগুলো কিন্তু আমাকে লিখতে হবে না, এইচএসসি তে এমনি লিখে লিখে অ্যান্সার করতে হবে। অ্যাডমিশনে জাস্ট ক্যালকুলেটরে বসাই দিব। কেমনে ক্যালকুলেটরে বসাবো আমি দেখাই। জাস্ট আমি ক্যালকুলেটরে ইয়াটা নিব, ভগ্নাংশতে বসাই দিব, যেহেতু এটা বর্জ্য আমরা m এর ভরটা নিব, আর m এর ভর এখানে দেওয়া আছে 84 গ্রাম, 84 ডিভাইডেড বাই টোটাল ভর কত, 84 আর 92, 84 প্লাস কি 92, এটা কত আসে 0.477। এই তো অ্যান্সার এটা। আর নিচে হবে এই তো m প্লাস n এর ভর, একদম ডিরেক্ট ক্যালকুলেটরে বসায় দিয়ে বের করে ফেলবো, তাই কি না? আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ কোনটা এটা বলে দেওয়া থাকবে, এটাই আমাদের খুঁজে বের করতে হয়। এই এই সহজ, উড়াধুরা ভাবে আমরা শেষ করে ফেলবো। ইথিলিন অক্সাইড উৎপাদনের দুইটা সমীকরণ নিম্নরূপ। এটা কিন্তু বুয়েটে আসা প্রশ্ন, এটা যদিও লেখা নাই, এটা বুয়েটে আসছে। ঠিক আছে, ইথিলিন অক্সাইড উৎপাদনের দুইটা সমীকরণ নিম্নরূপ। উপরেরটা এটা হচ্ছে ইথিলিন অক্সাইড, এই যে এটা একটা ইথিলিন অক্সাইড। দুইটা পদ্ধতির মধ্যে কোনটা গ্রিনার পদ্ধতি ব্যাখ্যা করো। তাহলে ভাইয়া অ্যান্সার হবে দ্বিতীয়টা গ্রিনার পদ্ধতি, কারণ এই পদ্ধতিতে বইটা যখন রিটেনে আসে তখন কিন্তু লিখে দিতে হবে কয়েক লাইন, কারণ এই পদ্ধতিতে কোনো উপজাত বা বর্জ্য উৎপন্ন হয় না। দেখো তো এটা বুঝো কিনা, বুঝলে হ্যাঁ লিখো বা ডান লিখো, ইয়েস লিখো, না বুঝলে নো লিখো। দেখো ভাই, দ্বিতীয় যে পদ্ধতি, দেখো প্রথম পদ্ধতিতে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে এবং পানীয় তৈরি হয়েছে, এগুলো হচ্ছে বর্জ্য তৈরি হওয়া মানে কি, পরিবেশের ক্ষতি হওয়া। আর দ্বিতীয় পদ্ধতিতে কোনো বর্জ্য তৈরি হয় না, ডিরেক্ট এটাই তৈরি হয়েছে। তার মানে আমরা যা বিক্রিয়ক নিচ্ছিলাম ভাই পুরোটাই একটাই মাত্র প্রোডাক্ট তৈরি করছে 100%। দ্বিতীয় বিক্রিয়া দেখে আমরা বুঝতে পারছি কোনো উপজাত বা বর্জ্য না থাকলে
অ্যাটম ইকোনমি সমান 100%, যেখানে সুস্পষ্ট দেখা যাচ্ছে প্রথম বিক্রিয়ায় বর্জ্য পদার্থ তৈরি হয়, সুতরাং ওইটা লেস দেন 100%। বুঝা গেল? এগুলো হচ্ছে আমাদের চরম কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত বিক্রিয়া, যে বিক্রিয়াতে অ্যাটম ইকোনমি 100% থাকে। আর যেগুলোতে কমে যায়, বর্জ্য পদার্থ তৈরি হয়, সেগুলো আমাদের জন্য কিন্তু ইকোনমিক্যালিও লস হয়। ঠিক আছে, তাহলে ঝটপট করে লিখে ফেলো। শেষ। এই যে আরেকটা দেখো, সেম 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 প্রশ্ন। এই তো এটাই হচ্ছে বুয়েটে আসা প্রশ্নটা। বুঝা গেল? তাহলে গ্রিনার পদ্ধতি কোনটা? ক্রমানুসারে সাজাও। তাহলে দেখতে পাচ্ছ অ্যাটম ইকোনমি, সেকেন্ড বিক্রিয়ার অ্যাটম ইকোনমি, এই দ্বিতীয়টার অ্যাটম ইকোনমি পুরা কি 100%, তাই না? দেখেই বোঝা যাচ্ছে 100%, কোনো বাই প্রোডাক্ট নাই, কারণ কোনো বর্জ্য নেই। তারপরে তৃতীয় বিক্রিয়াটার অ্যাটম ইকোনমি বের করো। কার্বন 12 ইন্টু 4, হাইড্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে 3টা, 3 × 48। বাই দ্য ওয়ে এটা একটু ভুল করছে, অক্সিজেন 3টা হবে না, অক্সিজেন একটা হবে, এটা একটু ভুল হয়েছে, এটা হবে C2H4O1, এটা একটু ভুল হয়ে গিয়েছে, এটা হবে 1। ঠিক আছে, তাইলে কার্বন 12 দুগুণে 24, এটার হচ্ছে 4, অক্সিজেন একটা 16, আর নিচে থাকবে 24, 4, 16, আর এটা কি 4টা পানি তৈরি হয়েছে, তাই তো? 7 আর 3.5, 3.5 আর 7, ওয়েট 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 ঠিক আছে, এটা আলাদা 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 বিক্রিয়া, এটা আলাদা বিক্রিয়া, একদমই আলাদা বিক্রিয়া। ক্রিনার পদ্ধতি কোনটা এটা সাজাও, তার মানে আলাদা বিক্রিয়া, যেহেতু আমরা এটাই বসাবো। এই বুঝতে পারছো কি এটা? ভাইরা তোমরা এটা বুঝতে পারছো কিনা বলো? এই বিক্রিয়া কিন্তু আলাদা, বিক্রিয়া আলাদা, বিক্রিয়া পুরো আলাদা, এটা বিক্রিয়া পুরো আলাদা। বিক্রিয়া যদি আলাদা হয় তাহলে আমাদের এই বিক্রিয়ার জন্যই চিন্তা করতে হবে। কার্বন আছে 4টা, 4 × 12 = 48, হাইড্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে 3টা, 3 × 16 = 48, তাই না? 3 × 16 কত? 48। আমরা লিখলাম 4 × 12 = 48, হাইড্রোজেন 2টা, 3 × 16 = 48, সাথে আবার 4টা পানিও আছে, তাহলে 4 × 18 = 72, 36, 3 × 18 = 54, 4 × 18 = 72 × 100%। তাহলে আমাকে বলো এটা কত আসে? এটা হচ্ছে দ্বিতীয় বিক্রিয়ার অ্যাটম ইকোনমি, এবং আমি ড্যাম শিওর এটার অ্যাটম ইকোনমি ওইটার চেয়ে কমই আসবে। তারপরে তোমরা প্রথমটাও বের করবা। দেখো কত কত প্রশ্ন, বিভিন্ন বছরে আসা প্রশ্ন। না, এটা আলাদা আলাদা, পুরাটাই আলাদা বিক্রিয়া। আমরা কখনো পানি তৈরি করার জন্য এই বিক্রিয়া নিব না, কমন সেন্স থেকে বুঝতে হবে। পানি তৈরি করার জন্য আমরা কখনোই বিক্রিয়া করব না, কারণ পানি যথেষ্ট অ্যাভেলেবল। তাই আমাদের এটাই কাঙ্ক্ষিত উৎপাদ বুঝেই নিতে হবে, এই কমন সেন্সটুকু থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, তার মানে এটা আসে 52। কত আসে? হ্যাঁ, কত আসে? একজনের বলে 52, আরেকজন বলে 57। একই একই 57.64। আর প্রথমটাও বের করবা, প্রথমটা বের করে দেখবা। তো যার অ্যাটম ইকোনমি বেশি সেই বিক্রিয়া তত ভালো। ঠিক আছে, সেই হিসেবে 2 নাম্বারটা সব থেকে ভালো, তারপরে 3 নাম্বারটা, তারপরে যাবে 1 নাম্বারটা। তাহলে বের করে দেখবা
2 নাম্বার সব থেকে ভালো, তারপরে 3 নাম্বার, তারপরে হলো গিয়ে 1 নাম্বার। ক্লিয়ার? এটা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। তাও 1 নাম্বারটা একটু ঝটপট করে বের করে ফেলো, আমি দেখি কেউ বের করতে পারো কিনা 1 নাম্বারটা। সুপার ক্লিয়ার। তাহলে 1 নাম্বারটা বোঝাই যাচ্ছে এই লবণ তৈরি করার জন্য আমরা কখনোই এত কঠিন বিক্রিয়া করি না, পানিও না। তাহলে এটাই আমরা তৈরি করতে চাচ্ছিলাম। লবণ ইজিলি তৈরি করা যায়। আচ্ছা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে HCl এর সাথে বিক্রিয়া করালেই লবণ পানি তৈরি হয়ে যেত। তো এত কঠিন বিক্রিয়া আমরা লবণের জন্য করি না। তাহলে এটা এটা আশা করি বের করা যাবে। তাহলে আমরা সামনে আগাই। বিক্রিয়ার হার, এটার জন্য একটু রেডি হও। আচ্ছা, ওইটা আসে 33.5। এই তো হইলই। বিক্রিয়ার হার, রেট অফ এ রিঅ্যাকশন। একটা বিক্রিয়া কত দ্রুত বা আস্তে ধীরে সংঘটিত হয়। তো বিক্রিয়ার গতি, আসলে সহজ কথায় বিক্রিয়ার হার অপর নামে আমরা ডাকতে পারি বিক্রিয়ার গতি, ভ্যালোসিটি। একটা বিক্রিয়া কত দ্রুত বা আস্তে সংঘটিত হয়, ঠিক আছে? তাইলে খেয়াল করে দেখো, ধরো যে এ থেকে বি তৈরি হইল, তাহলে আমরা বলি বিক্রিয়ক একক সময়ে, একটু লিখো ভাই, আমি যেইভাবে লিখি সেইভাবে লিখে ফেলো। একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস অথবা উৎপাদের ঘনমাত্রা যতটুকু বৃদ্ধি পায়। তোমরা হয়তোবা জানো, আমরা এ নিয়ে যদি কাজ শুরু করি তাহলে এই শুরুতে অনেকটুকু ছিল, তো এটা আস্তে আস্তে বিক্রিয়া করে করে কি হয়ে যাবে, কমে যাবে, তাই না? বিক্রিয়া করে অনেক কমে যাবে। খেয়াল করে দেখো, ধরো যে আমি এই বিক্রিয়ার একটা আনি তোমাদের সামনে, একটা গ্রাফ দেখাই। এই বিক্রিয়ার একটা গ্রাফ দেখাই, হ্যাঁ? ধরো যে এটাই দেখাই, খুব মনোযোগ। তো কি হইতেছে, এ থেকে ধরো যে বি তৈরি হইতেছে, খুব মনোযোগ, এ থেকে বি তৈরি হইতেছে। তাহলে বুঝতেই পারতেছো, এই ক্ষেত্রে যদি আমরা সময়টাকে নেই আর এই ক্ষেত্রে যদি সময়কে নেই, সরি, এই ক্ষেত্রে যদি আমরা ঘনমাত্রাকে নেই, দেখো বুঝতে পারতেছো কিনা। শুরুতে এ এর ঘনমাত্রা বেশি থাকবে, এ এর ঘনমাত্রা অনেক বেশি থাকবে, এটা হচ্ছে আমাদের এ। আর বি এর ঘনমাত্রা থাকবে একদম শূন্য, বি এর ঘনমাত্রা কি থাকবে, একদম শূন্য থাকবে। দেখা যাবে এ আস্তে আস্তে বিক্রিয়া করতে 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 কমে গেছে, বি আস্তে আস্তে বিক্রিয়া করতে 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 বেড়ে গেছে, ঠিক আছে, একদম বাড়তেই থাকবে। এবার তুমি চিন্তা করে দেখো, এই যেহেতু ঘনমাত্রা, এ এর ঘনমাত্রা যেহেতু কমে যাচ্ছে, এ এর ঘনমাত্রা যেহেতু ভাইয়া কমে যাচ্ছে, তাইলে সময়ের সাপেক্ষে এর যে ঘনমাত্রার পরিবর্তনটা, এটা কি নেগেটিভ না? আমি আবার বলি, সময়ের সাপেক্ষে প্রতি মুহূর্তে এর ঘনমাত্রা কমে যাচ্ছে। তো T1 এ যাচ্ছিল, T2 তে তার চেয়ে কম, সব সময় কমে যাচ্ছে। তাইলে এটার ঢাল কতটুকু, আমরা বলবো ডেল্টা টি, এখানে হচ্ছে ডেল্টা সি। তার মানে আমরা যদি বলি এর ঘনমাত্রা, এটা দেখো, এর বিক্রিয়ার হার, এটা হচ্ছে
এর ঘনমাত্রার পরিবর্তন আমি এইভাবে লিখব, এর ঘনমাত্রার পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন, অর্থাৎ একক সময়ে যতটুকু ঘনমাত্রার পরিবর্তন হয়। আবার দেখতে পাচ্ছি ঢালটা হচ্ছে ভাই নেগেটিভ, নিচের দিকে নামতেছে, তাই মানটাকে নেগেটিভ না বানিয়ে আমরা পজিটিভ বানাবো। তো যেহেতু মানটা নিজেই নেগেটিভ, তাই তার আগে একটা মাইনাস দিলে এটা পজিটিভ হয়ে যাবে। এর কারণ কি, বিক্রিয়ার হার কখনো নেগেটিভ হয় না, বিক্রিয়ার হারকে পজিটিভ রাখতে হবে সব সময়। নেগেটিভ দিয়ে হ্রাসমূলককে বোঝাচ্ছে, ইয়েস, নেগেটিভটা দিয়ে হ্রাস পেয়ে যাচ্ছে, নেগেটিভটা দিয়ে আমরা হ্রাসমূলককে বোঝাচ্ছি। আর খেয়াল করে দেখো, বি কিন্তু বাড়তেছে, বেড়ে যাচ্ছে প্রতি মুহূর্তে। এই প্রথম সময় যা ছিল, দ্বিতীয় মুহূর্তে কিন্তু তার চেয়ে আরো বেশি, তো উপরের দিকে যাচ্ছে। এটা উপরের দিকে যাওয়া মানে ঢাল পজিটিভ, এই ঢালটা পজিটিভ। তাহলে আমরা যদি বি এর বিক্রিয়ার হারের কথা বলি, আর বি এটার ক্ষেত্রে কিন্তু আমরা জাস্ট বি এর ঘনমাত্রার পরিবর্তন, যেটা কিনা বাড়তেছে প্রতি মোমেন্টে, আর হচ্ছে সময়ের পরিবর্তন, অর্থাৎ এই সময়ে বি এর ঘনমাত্রা বেড়ে গেছিল, বাড়তেছে, উপরের দিকে যাচ্ছে, তাই তার আগে একটা প্লাস। ক্লিয়ার? তো সময়ের সাথে যতটুকু ঘনমাত্রার পরিবর্তন হয় ইহাকেই বলে বিক্রিয়ার হার, যেটা কিনা আমরা ফিজিক্সে ভ্যালোসিটি পড়ছি, ভ্যালোসিটির সাথে হুবহু রিলেটেড। ঠিক আছে, যেমন ভ্যালোসিটিতে আমরা কি বলি, একক সময় যতটুকু সরণ হয়, সরণ যে যত বেশি সময়ে করে তার ভ্যালোসিটি তত বেশি হয়। আচ্ছা, বুঝা গেল? এটা কিন্তু তোমাদের প্রত্যেকের খাতায় থাকার কথা এই জিনিসটা। এবার আমরা একটু বিক্রিয়ার হারের একটা ডিফারেন্সিয়াল ফরম্যাটটা দেখে ফেলি। আচ্ছা, আমরা এখানে তো দেখলামই কোনটা বিক্রিয়ার হার হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন আর হচ্ছে সময়ের পরিবর্তন, জাস্ট এই ক্ষেত্রে প্লাস মাইনাস করতে হবে। কেন ভাইয়া প্লাস মাইনাস করতে হবে? প্লাস হচ্ছে উৎপাদ আর মাইনাস হচ্ছে বিক্রিয়কের জন্য। আর এইচএস এর জন্য ভাই এককটাও গুরুত্বপূর্ণ, উপরে হচ্ছে ঘনমাত্রার একক, নিচে সময়ের একক। তার মানে এটাকে আমরা বলতে পারি মোলার পার সেকেন্ড, অথবা আমরা যদি এটাকে আরেকটু ইজি করি, মোল পার লিটার পার সেকেন্ড। এই ঠিক আছে, দেখো আমরা ম্যাথগুলো কিভাবে সলভ করব। ম্যাথ সলভিংটা বেশি জরুরি, কনসেপ্টের চেয়ে আপাতত তোমরা কনসেপ্ট পারো, কিন্তু ভাই ম্যাথ সলভিংটা খুবই জরুরি। আর ব্যবকলনীয় রূপ কি? এটা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়ার হার বের করার জন্য, তাৎক্ষণিক, লিখো তাৎক্ষণিক বিক্রিয়ার হার। তোমরা ডিফারেন্সিয়েশন পড়ছো না? ডিফারেন্সিয়েশনের বাংলায় হচ্ছে ব্যবকলন। তাৎক্ষণিক বিক্রিয়ার হার নির্ণয় করার জন্য আমরা ডিফারেন্সিয়াল ফরম্যাটটাকে ব্যবহার করি। যেমন এই যে বিক্রিয়ার হার আর সমান হচ্ছে মাইনাস, আমরা যদি রিঅ্যাকট্যান্টের বলি আর যদি প্রোডাক্টের ক্ষেত্রে বলি তাহলে প্লাস বাই ডিটি, অর্থাৎ সময়ের ব্যবধানটা আমরা অনেক শূন্য বানায় নিব। তো এটা কিসের সাথে রিলেটেড মনে করে দেখো, লিমিট, আমরা যে সময়ের পার্থক্যটা দেখতেছি এটা যদি অনেক শূন্য হয় তখনই আমরা এটাকে ব্যবহার করতে পারি, তাই না? মনে পড়ে কিনা? সময়ের পার্থক্যটা যদি ভাই অনেক শূন্য হয়, সি দ্বারা যে কোনো কারোর ঘনমাত্রা বোঝাচ্ছে, সি দ্বারা আমরা ইন জেনারেল সবার ঘনমাত্রা বোঝাই। আর যখন তুমি স্পেসিফিক্যালি রিঅ্যাকট্যান্ট বা প্রোডাক্ট বলবা তখন আলাদা করে লিখে দিতে পারো। ঠিক আছে, এই হচ্ছে ব্যবকলনীয় রূপ। এবার খেয়াল করে দেখো বিক্রিয়ার হারের উপরে বিভিন্ন নিয়ামকের প্রভাব। ভাই এক নাম্বার হচ্ছে তাপমাত্রার প্রভাব। এই তাপমাত্রার প্রভাবটা সব জায়গাতে থাকে, তাপমাত্রার প্রভাব, খুব মনোযোগ। এই শীটটা কিন্তু পেয়ে যাবা। ঠিক আছে, খুবই সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে আজকে। আর দ্বারা রিঅ্যাকট্যান্ট আর হচ্ছে পি দ্বারা প্রোডাক্ট, এগুলো কমন সেন্স থেকে বুঝতে হবে, কিন্তু আগে একটা মাইনাস দেওয়া আছে রিঅ্যাকট্যান্ট আর পি দেওয়া আছে প্লাস প্রোডাক্ট। দেখো ভাই, তাপমাত্রার প্রভাব আমরা জানি, তাপমাত্রা বাড়লে বিক্রিয়ার হার কি হবে? বেড়ে যাবে। ইভেন আমরা দেখতে পাইছি প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার 2 থেকে 3 গুণ বেড়ে যায়। 10 ডিগ্রি সেলসিয়াস বাড়লে বিক্রিয়ার হার 2 থেকে 3 গুণ পর্যন্ত বেড়ে যায়। এবং এই তাপমাত্রার উপরে, বিক্রিয়ার হারের উপরে তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করার জন্য যে সমীকরণ তাকে আমরা বলি আরহেনিয়াসের সমীকরণ। এগুলা লিখে নিয়ে যাও, এমসিকিউ এর জন্য আসবে। হ্যাঁ, আরহেনিয়াসের সমীকরণ, আরহেনিয়াসের সমীকরণ। ভাই আরহেনিয়াসের সমীকরণ কি বলে? বিক্রিয়ার হার ধ্রুবক, যেটা নিয়ে আমরা একটু পরেই আলোচনা করব, 2টা মিনিট পরে। বিক্রিয়ার হার আর হার ধ্রুবক কাছাকাছি,
হার ধ্রুবক ছোট হাতের কে সমান হচ্ছে আর্হেনিয়াসের ধ্রুবক এ ই টু দি পাওয়ার মাইনাস ই এ ডিভাইড বাই আর টি, যেখানে ই এ হলো গিয়ে অ্যাক্টিভেশন এনার্জি, ঠিক আছে। আর হলো গিয়ে মোলার গ্যাস কনস্ট্যান্ট, অথবা আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট, যার ভ্যালু সবসময় আমাদের বসাতে হবে 8.314 এই সূত্রে, জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, আচ্ছা তাইলে আর এ দ্বারা আমরা বলতেছি আর্হেনিয়াসের কনস্ট্যান্ট। আর্হেনিয়াসিস কনস্ট্যান্ট। ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে আমার এটা দেখো ভাই। লিমিটেডটা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়ার হার, তোমরা ফিজিক্সে পড়ছো না, তাৎক্ষণিক বেগ, ওটার মতোই, যে অল্প সময়ের ব্যবধানে আমরা যখন বিক্রিয়ার হার বের করি, ইনস্ট্যান্ট মানে হচ্ছে ওই মুহূর্তেই যেটা, ওইটা নিয়ে আমাদের আলাদা করে চিন্তার দরকার নাই অ্যাকচুয়ালি। কিছুক্ষণ পরে আমরা ম্যাথ সলভ করলেই বুঝতে পারবো যে ওটা দিয়ে কি বুঝাইছে। এটা হচ্ছে তাপমাত্রা। ঠিক আছে, আমরা তোমাদেরকে একটা সুন্দর জিনিস বোঝাবো এখন। দেখো ভাইয়া, বিক্রিয়া যখন হয়, এখানে ধরো এনার্জিকে নিলাম, এখানে বিক্রিয়ার কোঅর্ডিনেটকে নিলাম, রিঅ্যাকশন কোঅর্ডিনেট, মানে এটা না লিখলেও চলে। এখানে ধরো বিক্রিয়কের শক্তি আছে, আর এখানে ধরো উৎপাদের শক্তি। আচ্ছা, বিক্রিয়কের চেয়ে উৎপাদের শক্তি বেশি থাকলে এটা কি তাপ উৎপাদী হয় নাকি তাপহারী হয়? একটু বলো দেখি, তোমরা কেউ পারো কিনা? বিক্রিয়কের চেয়ে উৎপাদের শক্তি বেশি থাকলে এটা কি তাপ উৎপাদী হয় নাকি তাপহারী হয়? দেখি কতটুকু কনসেপ্ট আছে। মুশতাক বলল তাপহারী, মিকাইল বলল তাপ উৎপাদী। এটা কেমন কথা? দেখো, বিক্রিয়কের যা শক্তি আছে আরো এক্সট্রা পরিমাণে শক্তি লাগে, শোষণ করতে হয়। এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। মজার বিষয়, আমি কিন্তু ডিরেক্ট এইভাবে দেখাই নাই, খেয়াল করে দেখছো কিনা? আমি কিন্তু এটাকে বলি নাই যে ডিরেক্ট এইভাবে সে বিক্রিয়া করে ফেলছে। ভাই এটা কখনোই হবে না। দেখো কিভাবে দেখাইছে বিক্রিয়ার ইয়েটা। তার মানে শুরুতে আমরা যেটা দেখতে পাই, বিক্রিয়ক সমূহ অনেক পরিমাণে শক্তি সে শুরুতে শোষণ করে, এই পরিমাণে শক্তি আরো এক্সট্রা পরিমাণে সে শোষণ করে, এই এক্সট্রা পরিমাণে শক্তি সে শোষণ করে, বিক্রিয়ায় অংশগ্রহণের উপযুক্ত হয়। তো এই যে বিক্রিয়ক, এই যে ভাইয়া বিক্রিয়ক, রিঅ্যাকট্যান্টের এনার্জি, এই রিঅ্যাকট্যান্টের এনার্জি থেকে অতিরিক্ত যতটুকু সে শক্তি শোষণ করছে এটাকে আমরা বলি সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি। বোঝা গেল? অর্থাৎ বিক্রিয়ক থেকে অতিরিক্ত যতটুকু শক্তি শোষণ করে সে বিক্রিয়ায় অংশগ্রহণের উপযুক্ত হয় তাকে আমরা বলি সক্রিয়ণ শক্তি। আরো ক্লিয়ার হবে, দেখো একটা তাপ উৎপাদী বিক্রিয়া দেখাই, সেক্ষেত্রে আমাদের রিঅ্যাকট্যান্টের শক্তি বেশি, এটা হচ্ছে আমাদের ই অফ রিঅ্যাকট্যান্ট, আর এখানে ধরো যে ই অফ প্রোডাক্ট। তাহলে রিঅ্যাকট্যান্ট ডিরেক্ট এইভাবে নেমে আসে না, এটা ডিরেক্ট এইভাবে নেমে আসে না, এইভাবে হয় না। যেটা হয়, এটা শুরুতে কিছু পরিমাণে শক্তি শোষণ করে তারপরে বাকিটুকু শক্তি ছেড়ে আসে। তার মানে বিক্রিয়কের নিজের শক্তি থেকে অতিরিক্ত যতটুকু শক্তি সে শোষণ করে এটাকে আমরা বলি অ্যাক্টিভেশন এনার্জি। ব্যাপারটা এমন হইলো, ধরো যে এই হচ্ছে তোমার বাসা, এই হচ্ছে তোমার নানার বাড়ি, যে ধরে নাও। তো তুমি চাও যে তোমার নানার বাড়িতে যাইতে,
ঠিক আছে? কে না চায়? কে না চায় তার নানার বাড়ি যাইতে? এ হচ্ছে তোমার বাড়ি, এ হচ্ছে নানার বাড়ি। কিন্তু নানার বাড়ি যাইতে বিশাল বড় একটা দেয়াল থাকে। এই হচ্ছে দেয়াল। তো দেয়াল টপকায় যাইতে হবে শুরুতে। এই অ্যাক্টিভেশন এনার্জিটাকে একটা এনার্জি ব্যারিয়ার ধরা হয়। ঠিক আছে? কেউ যদি রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি করতে হয় তাকে অবশ্যই এই ব্যারিয়ারটা দেয়ালটা পার করে যেতে হবে। তো চিন্তা করে দেখো, যার ক্ষেত্রে দেয়াল বড় হবে তার কিন্তু এই প্রোডাক্ট তৈরি করতে অনেক কষ্ট হবে। ঠিক আছে? সেই জন্যই আমরা দেখতে পাই এই অ্যাক্টিভেশন এনার্জি যত কম হয় বিক্রিয়ার হার তত বেশি হয়। আমরা দেখতে পাই এই অ্যাক্টিভেশন এনার্জিটা হিউজ ভাবে ইমপ্যাক্ট তৈরি করে বিক্রিয়ার হারের মধ্যে। এটা একদম এক্সপোনেনশিয়ালি এই পরিবর্তনটা হয়। আর্হেনিয়াস সমীকরণে এটাই বলা আছে। a টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আরটি। এক্ষেত্রে তাপমাত্রা বাড়লে বিক্রিয়ার হার বেড়ে যাবে। তো আই হোপ এই বিষয়গুলো তোমরা এখন ভালো করে বুঝো। খুব ভালো করে বুঝো আর টপিকগুলো লিখে রাখো কি কি টপিক পড়াচ্ছি। আচ্ছা, তাহলে আমাকে বলো দেখি এই দুইটা বিক্রিয়ার মধ্যে কোন বিক্রিয়ার হার বেশি হবে? এটা ধরো 2 নাম্বার বিক্রিয়া, এটা 1 নাম্বার বিক্রিয়া। বলো কোন বিক্রিয়ার হার বেশি হবে? বলো। দ্বিতীয়টার হার বেশি হবে। সাবাস। কেন? কারণ ভাই দেখা যাচ্ছে এটা সক্রিয় শক্তি অনেক কম, অল্প এনার্জি ব্যারিয়ার পার করেই সে ধূপ করে তৈরি করে ফেলতে পারতেছে। তার মানে অ্যান্সার হবে দ্বিতীয়টার সক্রিয় শক্তি কম। এইভাবেই গ্রাফ দেখিয়ে আমরা বের করে ফেলতে পারবো যে কোন বিক্রিয়া দ্রুত আগাবে। ওকে, গেল। তারপর আমরা আরো কয়েকটা দেখে ফেলি। বিক্রিয়ার হারের উপরে তাপমাত্রার পরে আসে চাপের প্রভাব। চাপ বাড়লে বিক্রিয়ার হারও বাড়ে। 3 নাম্বার ঘনমাত্রা। এই ঘনমাত্রা বাড়লেও বিক্রিয়ার হার বাড়ে এবং এই ঘনমাত্রার প্রভাবটা ব্যাখ্যা করি আমরা ভর ক্রিয়া সূত্র দিয়ে। লিখো ভর ক্রিয়া সূত্র। এই ঘনমাত্রার প্রভাবটা আমরা ব্যাখ্যা করি ভর ক্রিয়া সূত্র দিয়ে। ভর ক্রিয়া সূত্র। ভর ক্রিয়া সূত্র ইংরেজিতে বলা হয় ল অফ মাস অ্যাকশন। ল অফ মাস অ্যাকশন। সক্রিয় ভর। আসলে এই সক্রিয় ভর মাস অ্যাকশন যেটাকে আমরা বলতেছি বা অ্যাক্টিভ মাস, সক্রিয় ভর বলতে আসলে কিছুই না। সক্রিয় ভর বলতে বোঝায় যদি ঘনমাত্রা হয়, দেখো লিখো, ঘনমাত্রা যদি হয়, যদি দ্রবণ হয়, দ্রবণ, তরল দ্রবণ হলে তার মোলার যে ঘনমাত্রা আছে সেটা, আর যদি গ্যাসীয় দ্রবণ হয়ে থাকে তাহলে এটিএম এককে যে চাপ সেটা। এই যে দেখো ভাইয়া, আমরা যদি ঘনমাত্রা হিসেবে প্রকাশ করতে চাই তাহলে মোল পার লিটার এককের যে মানটা, এই মানটা হবে সক্রিয় ভর। আর যদি গ্যাস হয়ে থাকে তাহলে জাস্ট আমরা যদি চাপটাকে নিতে চাই তাহলে এটিএম এককে যে চাপটা পাই সেই চাপটা। 1 নাম্বারটা ছিল তাপমাত্রা, 2 নাম্বারটা হচ্ছে চাপ, 3 নাম্বার হচ্ছে ঘনমাত্রা। আচ্ছা, আর একটা বিষয় বলে রাখতেছি, দেখো ভাই, যদি বিশুদ্ধ কঠিন বা তরল হয়ে থাকে, বিশুদ্ধ কঠিন বা তরলের সক্রিয় ভর কিন্তু 1। বিশুদ্ধ কঠিন বা তরলের সক্রিয় ভর হচ্ছে 1। আর ভরক্রিয়া সূত্র বলে কি, বিক্রিয়ার হার ইজ প্রপোর্শনাল টু বিক্রিয়কের সক্রিয় ভর। টু দি পাওয়ার এক্স। লিখো। ও গ্যাসের ক্ষেত্রেও ঘনমাত্রা নেওয়া যায়। গ্যাসেরও তো ঘনমাত্রা হয়, তাই না? গ্যাসেরও তো ঘনমাত্রা হয়। দ্রবণ কি? দ্রবণ তো গ্যাসীয় হইতে পারে আবার তরলও হইতে পারে, তাই কি না? এটা যদি তরল হয়
তরলের ক্ষেত্রে। আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে তরল বা গ্যাসের ক্ষেত্রে। আর এটা হচ্ছে শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে। এই গ্যাস কি একটা দ্রবণ না? সমশুদ্ধ মিশ্রণ তো, গ্যাসও তো দ্রবণ। তো গ্যাসেরও মোল পার লিটার ঘনমাত্রা হয়। যত মোল গ্যাস নিব, যত আয়তনের মধ্যে নিব। তো তরল বা গ্যাসীয় দ্রবণের ক্ষেত্রে আমরা মোল পার লিটার ঘনমাত্রা ব্যবহার করতে পারি। আর যদি চাপ হিসেবে কাজ করি, দেখো চাপ, আংশিক চাপ, আমরা কিন্তু ঘনমাত্রাটাকে চাপের সাপেক্ষ প্রকাশ করতে পারি। যেমন ধরো, যেই পাত্রের মধ্যে গ্যাস বেশি আছে সেই পাত্রের চাপ কিন্তু বেশি, তাই কিনা? সহজ জিনিস কিন্তু। বেশি ঘন, মানে বেশি পরিমাণে গ্যাস দিছো মানে তার চাপ বেশি হবে। তার মানে আলটিমেটলি আমরা বলতে পারি যে প্রেসারটা না ভাইয়া এই ঘনমাত্রা সমানুপাতিক। পিভি সমান এনআরটি ওইখান থেকে তো পাওয়া যায়। পি সমান সিআরটি, সমানুপাতিক সিআরটি, এরকম ভাবে লেখা যায়। তো যাই হোক, আমরা বললাম কি বিক্রিয়কের সক্রিয় ভর মানে ঘনমাত্রা যত বেশি থাকবে বিক্রিয়ার হার তত বেশি হবে। মানে সহজ কথাই যে ঘনমাত্রা বাড়লে বিক্রিয়ার হারও বাড়বে। বাট উপরে দেখো একটা এক্স আছে, ওই এক্সটাকে আমরা বলি বিক্রিয়ার ক্রম। ওই এক্স কে আমরা কি বলি? বিক্রিয়ার ক্রম, অর্ডার অফ দ্য রিঅ্যাকশন, অর্ডার অফ দ্য রিঅ্যাকশন। এবং এটা এক্সপেরিমেন্টাল একটা ভ্যালু, এক্সপেরিমেন্ট করে বের করতে হয়। এক্সপেরিমেন্টাল ভ্যালু, এক্সপেরিমেন্ট করে এই ভ্যালুটা বের করতে হয়। তাহলে ঝটপট করে লিখে ফেলো, লিখে ডান লিখো। আচ্ছা, সক্রিয় ভর হচ্ছে ঘনমাত্রা অথবা আংশিক চাপ। আচ্ছা, আমরা কয়েকটা ম্যাথ সলভ করি তাহলে বুঝতে পারবো। এই যে দেখো, এইটা, এটা 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 এই যে ম্যাথ গুলো দেওয়া আছে, এগুলো আমরা এখন সলভ করব, তোমাদের অ্যান্সার গুলো বুঝবা। হ্যাঁ, আচ্ছা, এ থেকে এক্স তৈরি করলো, তাহলে বিক্রিয়ার হার নির্দেশক রাশি কোনটা? এই যে দেখো, বিক্রিয়ক হচ্ছে আমাদের এ, তাহলে এ এর সাপেক্ষে যখন আমি লিখবো তখন এটা হবে মাইনাস, আর এক্স যেহেতু উৎপাদ তাই এটার আগে হবে প্লাস। দেখো তো কোনটা ঠিক? বি নাম্বারটা ঠিক। ঠিক আছে, বি নাম্বারটা ঠিক। এটা দেখো, এক্স প্লাস ওয়াই মিলে জেড তৈরি করলো, বিক্রিয়াটির গতির সমীকরণ হলো মাইনাস ডিসি বাই ডিটি, মানে হচ্ছে আমাদের বিক্রিয়কের বিক্রিয়ার হার সমান কে ইন্টু এক্স এর স্কোয়ার। অর্থাৎ খেয়াল করে দেখো, এক্স এর ঘনমাত্রা যদি তোমার দ্বিগুণ হয়ে যায়, এক্স এর ঘনমাত্রা যদি দ্বিগুণ হয়, তাইলে বিক্রিয়ার হার কত গুণ হবে? 4 গুণ হয়ে যাবে না? 4x হয়ে যাবে না? এটা 4x হয়ে যাবে। এটা যদি 2x হয়, এটা হয়ে যাবে 4x। বিক্রিয়ার প্রারম্ভিক গতির হার কত গুণ হবে? এক্স এর প্রারম্ভিক ঘনমাত্রা যদি আমরা ডাবল করে দেই, তাহলে কিন্তু ভাই বিক্রিয়ার গতির হার 4 গুণ হয়ে যাবে। মানে এটা জাস্ট এক্সপেরিমেন্ট করে আমরা বের করি। ধরো যে বিক্রিয়ার ঘনমাত্রা, কোন একটা বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ায় দিলাম, দ্বিগুণ করলাম, তো বিক্রিয়ার হার কয় গুণ বাড়লো এটা আমরা খুঁজে বের করি। তাইলে ওই খুঁজে বের করে এটা দ্বিগুণ করলে যদি বিক্রিয়ার হার 4 গুণ বেড়ে যায়, তার মানে কি সম্পর্কটা স্কোয়ারের সাথে রিলেটেড। এইভাবে আমরা এটা মেইনলি বের করি। আর এখানে যে ঘাতটা থাকে এটাকে আমরা বিক্রিয়ার ক্রম বলি। ঠিক আছে, এইভাবে প্রশ্নগুলো আসবে। এটা দেখো, দারুণ একটা ম্যাথ। অধিক তাপে
N2O5 বিয়োজিত হয়ে NO2 এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। এখানে 6 সেকেন্ড পর নাইট্রোজেনের ঘনমাত্রা এত বৃদ্ধি পায়, তাহলে বিক্রিয়ার হার কত? দারুণ একটা ম্যাথ, বুটেক্সের 20-21 আসা প্রশ্ন। তাহলে আমরা বিক্রিয়াটা লিখে ফেলবো। N2O5 এটা থেকে তৈরি হয় NO2 আর হচ্ছে অক্সিজেন। ভাইরা মনোযোগ, 5টা আছে অক্সিজেন, এইখানে আছে 4টা অক্সিজেন, তাহলে আমরা মনে হয় এখানে হাফ করে দিতে পারি, তাহলে 5টা হয়ে গেছে। তাও হয় নাই, এখানে 2 দিতে হবে, তাহলে 5টা হয়েছে, তাই না? বাট এই ক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকতে হবে, দশমিক ভগ্নাংশ কখনোই রাখা যাবে না। 2টা N2O5 মিলে 4টা NO2 তৈরি করবে আর 1টা অক্সিজেন তৈরি করবে, এইভাবে লিখতে হবে। তাহলে NO2 এর ঘনমাত্রা এত বৃদ্ধি পাইলে বিক্রিয়ার হার কত? তাহলে শুরুতে আমরা NO2 এর বিক্রিয়ার হার বের করব, মাইনাস এই NO2 এর ঘনমাত্রার পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন। ঠিক আছে, সময়ের পরিবর্তন, এটা হচ্ছে জাস্ট স্পেসিফিক নাইট্রোজেনের বিক্রিয়ার হার। তাহলে এটা কত হবে? মাইনাস, মাইনাস না তো, এটা প্লাস, তো এটা তো উৎপাদ, এত বৃদ্ধি পাইছে, ঘনমাত্রা এত বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাওয়া মানে প্লাস। তাহলে 3 × 10⁻³ ডিভাইডেড বাই 6, তার মানে এটা কত হয়ে গেল? 3কে 6 দ্বারা ভাগ করলে 0.5, 5 × 10⁻⁻4 মোলার পার সেকেন্ড। আমাদের কিন্তু নাইট্রোজেন ডাই অক্সাইডের বিক্রিয়ার হার চায় না, আমাদের চাইছে সামগ্রিক বিক্রিয়ার হার। ঠিক আছে, সামগ্রিক বিক্রিয়ার হার চাইছে। তো সামগ্রিক বিক্রিয়ার হার ইয়ে করার জন্য সহগ দিয়ে ভাগ করতে হয়, যার যেটা আছে সেটা সহগ দিয়ে ভাগ করতে হয়, সহগ দিয়ে ভাগ। কেন সহগ দিয়ে ভাগ করতে হয় একটু বুঝাই দিচ্ছি, খেয়াল করে দেখো ভাইয়া, মনোযোগ। এখানে যে সময়ে একটা অক্সিজেন তৈরি হয়, দেখো ভাইয়া, যে সময়ে একটা অক্সিজেন তৈরি হয় সেই সময় কিন্তু 4টা NO2 তৈরি হয়, তাই না? আর সেই একই সময়ে 2টা N2O5 বিক্রিয়া করে। তাহলে আমাদের দেখতে হবে যে ইন জেনারেল আমরা যদি সবাইকে সমান করতে চাই তাইলে সেই ভ্যালুটা কত হবে। খেয়াল করো, যেই সময় একটা অক্সিজেন বিক্রিয়া করতেছে, আবার বলতেছে সেই সময় 4টা NO2 বিক্রিয়া করে ফেলে, এটা রাখা যাবে না, সবাইকে সমান করতে হবে। যে সময় আমি 1 পা দেই এই সময় আরেকজন 4 পা দেয়, এটা হবে না, সবাইকে সমান করতে হবে। সবাইকে সমান করার জন্য এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে, 4 দ্বারা ভাগ করতে হবে, এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। তাই ওভারঅল বিক্রিয়ার হার, সামগ্রিক বিক্রিয়ার হার আর সমান হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইডের বিক্রিয়ার হার ডিভাইড বাই তার সহগ 4। 5কে 4 দ্বারা ভাগ করলে 1.25 আসবে, ইন্টু 10⁻⁴ মোলার পার সেকেন্ড। প্রত্যেককে তার সহগ দিয়ে ভাগ করলেই সামগ্রিক বিক্রিয়ার হার পাওয়া যায়। বুঝা গেল? আচ্ছা, এরপরে এটা একটা আছে, এটা একটু কঠিন ম্যাথ, আমি এটাই সলভ করাবো। আর এটা এটা বিক্রিয়ার হার, এটা ইজি, হুবহু আগেরটার মতোই। এখানে আরো সুন্দর, এটা একদম সমতা সহ করে দিছে। এটা করে দিব, এটা দেখো, 327°C তাপমাত্রায় হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজনের হার, হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা, আর এটা যেহেতু বিক্রিয়ক তাই তার আগে মাইনাস, তার মানে এর বিয়োজনের হার সমান K ইন্টু এত। এই ইকুয়েশন দিয়ে প্রকাশ করছে, যেখানে K এর মানও দেওয়া আছে।
তাহলে বায়ুমণ্ডলীয় চাপে প্রতি সেকেন্ডে প্রতি সেন্টিমিটার কিউব আয়তনে কতগুলো অণু বিয়োজিত হয়? বেশ কঠিন, ম্যাথটা কিন্তু বেশ কঠিন। দেখো এই জাতীয় ম্যাথ যদি কখনো আসে আর কোনো ভুল হবে কিনা। তো অ্যাডমিশনে যখন আবার একদম মেইন ক্লাস শুরু হবে তখন দেখবা যে এখানে কি পরিমাণে প্রশ্ন থাকবে। টানা টানা খালি সলভ করাবো, 15-20টা প্রশ্ন থাকবে, 10-12টা সলভ করবো, বাকিগুলো SW থাকবে, এগুলো তোমরা সলভ করে করে আমাদের পাঠিয়ে দিবা এবং দেখবা যে অধিকাংশ এগুলো আবার পরীক্ষার মধ্যেও থাকতেছে। কি হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক, এটা জাস্ট একটা ধ্রুবক, তাই না? আমরা একটু আগে বলছিলাম কি যে বিক্রিয়ার হার সমানুপাতিক সক্রিয় ভর মানে ঘনমাত্রা, মনে আছে? তো এই সমানুপাতিক চিহ্নটা উঠাই দিলেই সমানুপাতিক ধ্রুবকটা আসে। এই তো বিক্রিয়ার হার যেটা ছিল, ঠিক আছে? যে ধ্রুবকটা আসে ওটাকে আমরা হার ধ্রুবক বলি। ইহাকেই সক্রিয় ভর বলা হয়, মানে ভরক্রিয়া সূত্র বলে। এই ভরক্রিয়া সূত্র এখানে জাস্ট আমি কমন সেন্স দিয়ে অল্প একটু জিনিস পড়াইছি যে বোঝার জন্য, যে ঘনমাত্রা বাড়লে যে বিক্রিয়ার হার বাড়ে এটা সূত্র দ্বারা প্রমাণিত। 1909 সালে সূত্রটা দেওয়া হয়েছে, দুইজন নরওয়ের বিজ্ঞানী এটা প্রমাণ করছিল। হ্যাঁ, তো সেই ছিল এই কি মানে ওই ধ্রুবকটা, বিক্রিয়ার হার ধ্রুবক বলে। তাইলে আমরা এই হচ্ছে সেই কি। তাই এবার আমরা এটা সলভ করে ফেলি। প্রতি বায়ুমণ্ডলীয় চাপে প্রতি সেকেন্ডে কি পরিমাণে কতগুলো অণু বিয়োজিত হয়। আচ্ছা, তাইলে আমাদের দেখো ভাইয়া, যেহেতু কতগুলো অণু বিয়োজিত হয় তার মানে সেই বিক্রিয়ার হার বের করতে হবে। হাইড্রোজেন আয়োডাইড ভেঙে হাইড্রোজেন তৈরি করে আর আয়োডিন তৈরি করে, দুই থাকে, এই দুইটা দেখো স্কোয়ার হিসেবে পড়ে গেছে। আচ্ছা, তার মানে আমরা যদি বিক্রিয়ার হার বের করতে পারি তাহলেই কিন্তু কতগুলা অণু বিক্রিয়া করতেছে সেই বিক্রিয়ার পরিমাণটা বের করে ফেলতে পারবো। তার মানে মেইন কথা হচ্ছে এর বিক্রিয়ার হার বের করতে হবে। তো আবার হার বের করার জন্য আমাদের সূত্র দেওয়া আছে, কে ইন্টু হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা তার স্কোয়ার। তার মানে বের করতে হবে মেইনলি এই ঘনমাত্রাটুকু। তো আমরা যদি ঘনমাত্রা বের করে ফেলতে পারি তাহলে আর কোনো কাজই নাই। তাহলে দেখো ভাইয়া, তাপমাত্রা দেওয়া আছে, চাপ দেওয়া আছে, তাপমাত্রার চাপ দেওয়া আছে। তাহলে আমরা দেখি পিভি সমান nRT। তাহলে আমরা কি করতে পারি, পি সমান n/v RT। তাইলে খেয়াল করে দেখো n/v মানে কি, ঘনমাত্রা। বুঝা গেল কিনা? n/v মানে হচ্ছে ঘনমাত্রা। তাইলে পি সমান হচ্ছে সি মানে ঘনমাত্রা আর ইন্টু টি। তাহলে আমরা সি সমান কি লিখতে পারি, P/RT। তাহলে ভাইয়ারা আমাকে একটু বের করে বলো দেখি এই ভ্যালুটা কত আসে ঘনমাত্রাটা। পি এর ভ্যালু হচ্ছে 1 ATM, 1 ATM রাখছে। আচ্ছা, আমরা বলে দিলাম 1 ATM ডিভাইড বাই আর এর ভ্যালু 0.0821, 0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। আর টি হচ্ছে 327 ডিগ্রি, তার মানে 273 প্লাস 327। দেখো সবকিছু কাটাকাটি যে পরবর্তীতে মোলারিটি একক থাকবে। তাহলে উপরে 1 দেওয়া আছে, 1 দেওয়া আছে, এখান থেকে আমরা মোলারিটি পাবো। আমাকে একটু ঝটপট করে বলো এটার অ্যান্সারটা কত আসে। শিওর 0.0203। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম এই যে হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রাটা আমরা পেয়ে গেছি 0.0203 মোলার। এই মোলারটা এখানে বসাই দিলেই হবে, বসাই দিলে আমরা বিক্রিয়ার হার পেয়ে যাব।
তাপমাত্রা দুইটা না, কেলভিনে নিতে হবে, কেলভিনে নিতে হবে। কেলভিনে নেওয়ার জন্য কি করতে হয়? 273 দিয়ে 273 এর সাথে যোগ করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা করে ফেলি এরপরের অংশটা, এখানেই শেষ করে ফেলবো। তাহলে আমরা পেয়ে যাচ্ছি বিক্রিয়ার হার কতগুলো অণু ভাঙে। কি এর ভ্যালু হচ্ছে 4 × 10⁻6 লিটার পার মোল পার সেকেন্ড, লিটার পার মোল পার সেকেন্ড। আর ঘনমাত্রা আমরা দেখতেছি 0.0203, এটা হচ্ছে মোল পার লিটার, মোল পার লিটার, তাই না? প্রতি লিটারে ঘনমাত্রা। তাহলে এবার গুণ করে দাও দেখি 4 × 10⁻6 এর সাথে 0.0203, এই সূত্রটা এটা দেওয়াই আছে, কিভাবে আসছে না, এটা কোশ্চেনে দেওয়া আছে। তাহলে গুণ করে দাও দেখি কত আসে। এই ক্ষেত্রে আমাদের এই মোল লিটার, লিটার মোল কাটাকাটি যাবে, থাকবে পার সেকেন্ড। বলো কত আসে? করছো 8.12 10⁻8। সবার কি হইলো কিনা? কিন্তু অ্যান্সারটা তো ভুল মনে হচ্ছে রে, অ্যান্সারটা তো ভুল মনে হচ্ছে। একটু করে দেখি। ওয়ান ডিভাইড বাই 0.0821 ইন্টু 273 প্লাস 327, হ্যাঁ 0.0203। ও এখানে তো আবার একটা স্কোয়ারও আছে, স্কোয়ারও আছে, এটা অনেক কম, বিক্রিয়ার হার অনেক কম। তাহলে এটাকে আমরা স্কোয়ার করব, তাই না? এখানে সূত্রে স্কোয়ার আছে না? সূত্রে তো স্কোয়ার আছে নাকি? ইন্টু 0.0203, এত স্কোয়ার কিন্তু। আর স্কোয়ার হওয়ার পাশাপাশি খুব মনোযোগ, এই ক্ষেত্রে এককটা নিয়েও কাজ করতে হবে। এই ক্ষেত্রে হয়ে যাবে আমাদের মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? পার সেকেন্ড স্কোয়ার, মোল পার লিটার, সরি এটা তো পার সেকেন্ড কেন আসবে, এটা তো মোল পার লিটার গেল। তাইলে একটা এখানে যাবে আর একটা থাকবে, তার মানে আলটিমেটলি আমরা যদি স্কোয়ার ইয়ে করি, আমরা যদি এককটা আনি, দেখো তোমরা বুঝতেছো কিনা, এটার পাশাপাশি এককটাও কিন্তু স্কোয়ার হবে, মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার। তাহলে আলটিমেটলি গুণ করার পর আমরা যেটা পাবো, এত স্কোয়ার ইন্টু 4 × 10⁻6, 1.65 10⁻9, 1.65 × 10⁻9 এত মোল পার লিটার পার সেকেন্ড। এই হচ্ছে বিক্রিয়ার হারের একক, হইলো? তাহলে আমরা বিক্রিয়ার হার পাইছি এত। এখন প্রশ্নে কি চাইছে? প্রশ্নে চাইছে প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ড কিন্তু আমরা বের করেই রাখছি, তো এত সেকেন্ড প্রতি সেন্টিমিটার কিউব আয়তনের। সেন্টিমিটার কিউব মানে হচ্ছে ভাইয়া মিলিলিটার, আমরা জানি না এটা?
1 সেন্টিমিটার কিউব সমান 1 সেন্টিমিটার কিউব সমান 1 মিলিলিটার। তাহলে আমরা প্রতি লিটারে কয়টা বেরোয় এটা আমরা পাইছি, প্রতি মিলিলিটারে কয়টা বেরোয় সেটা আমরা কেমনে পাবো? সেটা পাবো হচ্ছে আরো 1000 দ্বারা ভাগ করে। তাহলে আমরা পেয়ে যাব 1.65 ইন্টু 10⁻12 মোল পার মিলিলিটার পার সেকেন্ড। তাহলে 1 লিটার থেকে যদি এতগুলা হয়, 1 মিলিলিটার থেকে কত হবে? 1000 দিয়ে ভাগ হবে। সাবাস, 1000 দিয়ে ভাগ করে আমরা পেয়ে গেছি এত মোল। তাহলে এখানে বলছে কতগুলো, সংখ্যা চাইছে। আচ্ছা ভাই, আমরা কি মোল সংখ্যা থেকে সংখ্যা বের করতে পারি? তাহলে আমরা বিক্রিয়ার হার পাইছি হচ্ছে 1.65 ইন্টু 10⁻12 এই তো মোল পার মিলিলিটার পার সেকেন্ড। তাইলে এই মোলটাকে আমরা জাস্ট সংখ্যায় নিয়ে যাব। তাহলে 1.65 ইন্টু 10⁻12 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 এতটি, এত মলিকিউল। এবার হয়ে যাবে কি মলিকিউল, এত মলিকিউল পার মিলিলিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডের প্রতি মিলিমিটার থেকে এতগুলা মলিকিউল বের হয়ে আসে। ঠিক আছে? এই তো 9 পয়েন্ট এতটি অণু। পরের অংশটুকু বুঝলাম না। এটা তো পরের অংশটুকুই তো ইজি আরো। এখানে বলছে যে কি যে বেরোচ্ছে, এখানে বলছে যে প্রতি মিলিলিটার থেকে কত। আমরা তো ভাইয়া প্রতি লিটার থেকে পাইছি, লিটার থেকে। আর এই যে আমরা ঘনমাত্রা বের করছি না, ঘনমাত্রাটা সূত্রে বসাই দিছি, এই সূত্রে বসাই দিছি যে হাইড্রোজেন আয়োডাইডের যে ঘনমাত্রাটা আছে, এখানে বলছে ঘনমাত্রা বসাইতে, এই যে এই ঘনমাত্রার জায়গাতে বসাই দিছি। বসাই দিয়ে আমরা বিক্রিয়ার হার পাইছি। ভাই বিক্রিয়ার হার মানে হচ্ছে প্রতি সেকেন্ডে কতগুলা করে বিক্রিয়া করে। তো ভাই প্রতি সেকেন্ডে আমরা দেখলাম যে প্রতি লিটারে এত মোল করে বিক্রিয়া করে। তাইলে আমরা কি করলাম, লিটার থেকে মিলিলিটারে নিচ্ছি। তো 1 লিটারে যতটুকু বিক্রিয়া করবে 1 মিলিলিটারে তার চেয়ে কম বিক্রিয়া করবে। 1000 দিয়ে আমরা ভাগ করে দিলাম। তারপরে যে মোলটাকে আমরা জাস্ট মলিকিউলে নিয়ে গেছি, অর্থাৎ কতগুলাতে। বোঝা গেল কি? যেহেতু কতগুলো সংখ্যা চাইছে, তাই আমরা সংখ্যাটাই বের করছি অ্যাভোগাড্রো দিয়ে গুণ করে। অ্যাভোগাড্রো দিয়ে গুণ করে, তার মানে প্রতি সেকেন্ডে প্রতি মিলিলিটার আয়তন থেকে এতগুলা হাইড্রোজেন আয়োডাইড ভেঙে যাচ্ছে। তো বিক্রিয়া উড়াধুরা ভাবে হচ্ছে। এই তো ভাইয়া ভর ক্রিয়ার সূত্র ছিল, এটাই আমি এখন আর একটু ভালো করে বুঝাবো। এই তো, এই যদি হয় বিক্রিয়ক, ধরো যে 2টা A প্লাস 1টা B বিক্রিয়া করে তৈরি করতেছে 3টা C। তাহলে আমরা যদি সম্মুখ বিক্রিয়ার জন্য চিন্তা করি, খুব মনোযোগ, আমরা যদি সম্মুখ বিক্রিয়ার জন্য বিক্রিয়ার হার বের করতে চাই, তাইলে আমরা জানি বিক্রিয়ার হার, আমরা কি জানি বিক্রিয়ার হার বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের সমানুপাতিক। বিক্রিয়কের ঘনমাত্রা যত বেশি হবে তত বিক্রিয়ার ঘনমাত্রাটা বেশি হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিক্রিয়ক হচ্ছে A, 2টা A আর 1টা B, এরা হচ্ছে বিক্রিয়ক। তাহলে আমরা বলবো যে ভাইয়া সম্মুখ বিক্রিয়ার হার ইজ প্রপোর্শনাল টু 2টা A যেহেতু আছে, A কে আমরা স্কোয়ার করব, B আছে একটা, তার উপরে 1 দিব। এবার চিন্তা করে দেখো, আমরা যদি সম্মুখ বিক্রিয়ার হার লিখতে চাই, তাহলে সমানুপাতিক ধ্রুবক ইন্টু A এর ঘনমাত্রা B এর ঘনমাত্রা। তাহলে আমি আবারও বলতেছি, দেখো এগুলো যথেষ্ট পড়ে আসছো, আমরা চ্যাপ্টারেও পড়াইছি, যখন এলজিপিএ পড়াইছি বা একাডেমিকে পড়াইছি, এগুলা ছিল, তাই না, বিক্রিয়ার হার। এবার আমরা যদি উৎপাদের জন্য লিখতে চাই, উৎপাদের বিক্রিয়ার হার। আচ্ছা, উৎপাদের জন্য বিক্রিয়ক, দেখো উৎপাদ তো না, উৎপাদের জন্য তার বিক্রিয়ার হার লিখি না, এটা হচ্ছে পশ্চাৎ বিক্রিয়ার জন্য। সম্মুখ বিক্রিয়ার জন্য এটা পশ্চাৎ বা বিপরীত বিক্রিয়ার জন্য।
বিপরীত বিক্রিয়ার হার কত হবে? বিপরীত বিক্রিয়ার হার আর বি যদি বলি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট বা রিভার্স রিঅ্যাকশন রেট, তার জন্য কিন্তু আমাদের বিক্রিয়ক হচ্ছে সি, তাহলে সি এর ঘনমাত্রা এর কিউব হবে। তাহলে আমরা বসাই দিলাম ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট সমান হার ধ্রুবক, একটা ধ্রুবক আনতে হবে, এটাকে আমরা হার ধ্রুবক বলি, সি এর কিউব। এই হলো গিয়ে ভর ক্রিয়ার সূত্র, অর্থাৎ কোন একটা বিক্রিয়ার হার, এই বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার হার, এটাকে আমরা সামনের দিকে যেটা যাবে এটাকে আমরা বলবো আরএফ, আর উল্টা দিকে যেটা আরবি। তো সামনের দিকে যে বিক্রিয়াটা হবে সেটা বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের সমানুপাতিক হবে, অর্থাৎ ঘনমাত্রা সমানুপাতিক হবে। আর উল্টা যে বিক্রিয়াটা হইতেছে, সি এর ঘনমাত্রা বাড়তে থাকলে আবার উল্টা বিক্রিয়া হইতে শুরু করবে। এই ছিল তোমার সক্রিয় ভর। এবার চিন্তা করে দেখো, আমি কিন্তু বিক্রিয়াটাকে ইয়া হিসেবে দেখাইছি, এটা উভমুখী বিক্রিয়া হিসেবে দেখাইছি। এই যে দেখো উভমুখী বিক্রিয়া, এটা তোমাদের কি মনে আছে সাম্যাবস্থার মানেটা কি? যে অবস্থায় আমরা জানি ভাইয়া, সাম্যাবস্থা মানে যে অবস্থায় সম্মুখ বিক্রিয়ার হার এবং বিপরীত বিক্রিয়ার হার সমান হয়, এটাকে আমরা সাম্যাবস্থা বলি। তাইলে এই শর্তে আমরা যদি উক্ত বিক্রিয়ার জন্য সাম্যাবস্থা ডিফাইন করতে চাই, আর এফ সমান কে এফ ইন্টু এ স্কোয়ার বি, আর বি সমান হচ্ছে কে বি ইন্টু সি কিউব। তাহলে আমরা এক কাজ করি, এই যে ইয়েগুলা আছে, ধ্রুবক গুলো আছে, তাদেরকে আমরা বাম পাশে নিয়ে আসি আর বাকিগুলাকে ডান পাশে পাঠিয়ে দিই। সি এটা হচ্ছে এ স্কোয়ার হচ্ছে বি। খেয়াল করে দেখো, এই যে দুইটা ধ্রুবক, এই দুইটা ধ্রুবকের রেশিও কিন্তু ভাই আরেকটা ধ্রুবক হবে, তাই কিনা? কেবি হচ্ছে বিপরীত বিক্রিয়ার হার, রিভার্স রিঅ্যাকশন রেট, ঠিক আছে? তাহলে দুইটার ধ্রুবক আরেকটা ধ্রুবক হবে, যেটাকে আমরা অন্য আরেকটা কনস্ট্যান্ট দিয়ে প্রকাশ করতেছি, এবং এই কনস্ট্যান্টটার নাম হচ্ছে ভাই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এটার নাম হচ্ছে সাম্য ধ্রুবক। কেন এটা সাম্য ধ্রুবক? কারণ এটা সাম্যাবস্থায় আমরা পাইছিলাম, সাম্যাবস্থার শর্তে আমরা এই ধ্রুবকটাকে পাইছি। তাহলে সাম্য ধ্রুবক মানে কি? সাম্যাবস্থায় উৎপাদের ঘনমাত্রা বা উৎপাদের সক্রিয় ভর এর উপরে যত যাই থাকুক, আর হচ্ছে বিক্রিয়কের সক্রিয় ভর, উৎপাদ এবং বিক্রিয়কের সক্রিয় ভরের যে রেশিও, এই রেশিওটাকে আমরা সাম্য ধ্রুবক বলি। বুঝা গেল? এফ তে হচ্ছে ফরওয়ার্ড, বি তে ব্যাকওয়ার্ড, সম্মুখ এবং বিপরীত এইভাবে বললেই চলে। তো এটা হচ্ছে সাম্য ধ্রুবক। তাহলে আমাকে বলো দেখি ভাইয়া, সাম্য ধ্রুবকের মান বেশি হলে উৎপাদ বেশি হবে না কম হবে? সাম্য ধ্রুবকের মান বেশি হলে উৎপাদ বেশি হবে না কম হবে? হ্যাঁ, বেশি হবে। সাবাস। তার মানে আমরা চাই কোন একটা বিক্রিয়ার জন্য সাম্য ধ্রুবক কি হোক? সাম্য ধ্রুবকের মান বেশি হলে ভালো না কম হলে ভালো? সাবাস। সাম্য ধ্রুবকের মানটা বেশি হলে ভালো। তার মানে আমরা চাইবো যে বেশি বেশি করে যাতে প্রোডাক্ট তৈরি হয়, প্রোডাকশনটা যাতে বেশি হয়, উৎপাদ যাতে বেশি থাকে, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আচ্ছা, এবার আমরা কিছু গ্রাফ দেখব, সাম্যাবস্থার গ্রাফ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি যেটা বলবো তোমাদেরকে, এই গ্রাফগুলা ভালো করে আঁকতে হবে। খেয়াল করো, এ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আমরা যদি বিক্রিয়ার হারকে নেই, আমরা যদি বিক্রিয়ার হারটাকে ওয়াই অক্ষ বরাবর রাখি আর সময়কে যদি এক্স অক্ষ বরাবর রাখি, তাহলে কি হবে?
খেয়াল করে দেখবা ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট আমরা জানি বিক্রিয়কের ঘনমাত্রা বা সক্রিয় ভরের সমানুপাতিক। আমরা জানি শুরুতে বিক্রিয়ক বেশি থাকে, শুরুতে বিক্রিয়ক যদি বেশি থাকে তাই শুরুতে সম্মুখ বিক্রিয়ার হার বেশি থাকে। আর শুরুতে যেহেতু কোনো উৎপাদ থাকে না, মানে হচ্ছে সামনের ডানের জিনিসটা থাকে না, তাই বিপরীত বিক্রিয়া বলতে কিছু থাকে না। আস্তে আস্তে দেখা যায় কি যে বিক্রিয়কের ঘনমাত্রা কমতে থাকে, তাই সম্মুখ বিক্রিয়ার হারও কমতে থাকে। আস্তে আস্তে দেখা যায় যেহেতু এই উৎপাদের পরিমাণ বাড়তে থাকে, তাই এটাও পেছনের দিকে আসতে থাকে। তাইলে দেখো এটাও আস্তে আস্তে বাড়তে একটা সময় যে সমান হয়ে যায়। তো যে সময়ে যে দেখো এটাকে আমরা বলি সাম্যাবস্থা, সমান হয়ে গেছে। আর যে সময়ে সাম্যাবস্থায় উপনীত হয়েছে এটাকে আমরা টি ইকুইলিব্রিয়াম বলি, বা সাম্যাবস্থায় উপনীত হতে যে সময় এটাকে আমরা বলি। হ্যাঁ ভাই দিব, নামাজের ব্রেক দিব, নামাজের ব্রেক দিব। আমি এখনো এই নামাজের টাইম তো মনে হয়ে গেছে। আচ্ছা 5টায় দিই নামাজের ব্রেকটা। এই যে আমরা টি ইকুইলিব্রিয়াম বলতেছি, বুঝা গেল? এরপরে আজীবন এটা এমন ভাবেই চলতে থাকে, অসীম পর্যন্ত এটা চলতে থাকে। অসীম পর্যন্ত তখনই চলবে যদি আমরা এর কোনো নিয়ামক পরিবর্তন না করি, একদম অসীম পর্যন্ত চলতে থাকবে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে আসলে এই সাম্যাবস্থাটা খুবই স্টেবল, এটা একদম অসীম পর্যন্ত চলতে থাকে। যদি আমরা কোনো নিয়ামক পরিবর্তন না করি তাহলে অসীম পর্যন্ত চলতেই থাকবে যদি বিক্রিয়াটা এই কন্ডিশনে রাখি। উভয় দিকে সুগম্যতা, একদম সামনের দিকে যেইভাবে যে ইজিলি যাচ্ছে পেছনের দিকে আসতেছে, মানে বিক্রিয়া এইভাবেই চলতে থাকে। সামনে যেতে বেশি সহজ, পেছনে আসতে কঠিন, এরকম কোনো অবস্থা কিন্তু না। হ্যাঁ, উৎপাদের পরিমাণ তুমি যদি এক্সট্রা করে আবার উৎপাদের বাড়াও তাহলে আবার উল্টা দিকে পেছনের দিকে চলে আসবে। আচ্ছা, সাম্যাবস্থাটা ব্রেক হয়ে যাবে। আর এই ক্ষেত্রে তুমি প্রভাবক ব্যবহার করো আর নাই করো, সাম্য ধ্রুবক কে ইকুইলিব্রিয়াম সেমই থাকে। ঠিক আছে, আমরা যদি প্রভাবক ব্যবহার করিও তাও কিন্তু সাম্য ধ্রুবকের মানটা খুব একটা চেঞ্জ হয় না। এইখানেই আমি দুইটা আলাদা লাইন আঁকবো। এই ধরো একটা লাইন আঁকলাম, আর এটার জন্য আরেকটা আঁকলাম। দেখো সাম্য ধ্রুবকের মান, এটার উচ্চতা কিন্তু সেমই আছে, উচ্চতা সেমই রাখলাম, কিন্তু জাস্ট একটার ক্ষেত্রে টাইমটা একটু আগায় আসছে। দেখো এই হলুদের ক্ষেত্রে টাইমটা আগায় আসলো, আর সাদার ক্ষেত্রে টাইমটা একটু পিছিয়ে গেছে। তো এই ঘটনা কখন ঘটে? এই ঘটনা ঘটে হচ্ছে প্রভাবক ব্যবহার করলে। ঠিক আছে, ধরো যে কিছু একটা প্রভাবক ব্যবহার করলাম, যেই প্রভাবক ব্যবহার করাতে বিক্রিয়ার হার বেড়ে গেছে, ওই প্রভাবককে আমরা বলি ধনাত্মক প্রভাবক। আর কোনো কোনো প্রভাবকের ক্ষেত্রে দেখা যায় বিক্রিয়া স্লো হয়ে গেছে, তাদেরকে আমরা বলি ঋণাত্মক প্রভাবক। স্লো হয়ে যাওয়া মানেই হচ্ছে সাম্যাবস্থায় পৌঁছাইতে একটু সময়টা বেশি লাগছে, কিন্তু যতটুকু প্রোডাক্ট তৈরি হওয়ার ভাই ততটুকুই তৈরি হয়েছে, কিন্তু সময়টা বেশি লাগছে। আর ধনাত্মক প্রভাবকের ক্ষেত্রে প্রোডাক্ট যতটুকু তৈরি হওয়ার ততটুকুই তৈরি হয়েছে, বাট তাড়াতাড়ি দ্রুত প্রোডাক্টটা তৈরি হয়ে গেছে, খুব দ্রুত তৈরি হয়ে গেছে। বুঝা গেল কি? এই গ্রাফ দিয়ে আমরা বুঝতে পারি যে আসলে প্রভাবকের সাম্যাবস্থার উপরে কোনো প্রভাব নাই, জাস্ট কি হবে, সময়টুকু আগে পরে নিয়ে আসবে। বিক্রিয়ক কখনো ফুরায় যাবে না, বিক্রিয়ক এবং উৎপাদ একদম স্টেবল হয়ে থাকবে। বিক্রিয়ক যে রেটে উৎপাদ তৈরি করে, উৎপাদ সে রেটে আবার বিক্রিয়কও তৈরি করে। মুশতাক, বুঝা গেল? উৎপাদ সে রেটে আবার কি করে, বিক্রিয়ক তৈরি করে। এই জন্য বিক্রিয়ক উৎপাদের পরিমাণ আর কখনোই চেঞ্জ হয় না। এটা কি আমরা বলি বিক্রিয়ার অসম্পূর্ণতা। বিক্রিয়া কখনোই সম্পূর্ণ হয় না। আর প্রভাবকের ভূমিকাহীনতা তো বুঝাই দিলামই, প্রভাবক আগে পড়ে গেলে এইভাবে চেঞ্জ হয়। আচ্ছা, এইবার দেখো আমি যেটা শুরুতে এঁকে রাখছিলাম, এটা হচ্ছে দেখো ভাইয়া আমরা সাম্যাবস্থায় পৌঁছায় গেছি, খুব মনোযোগ, আমরা কিন্তু সাম্যাবস্থায় পৌঁছে গেছি। এই তো এই সময়ের পরে দেখা যাচ্ছে ঘনমাত্রার আর কোনো পরিবর্তন হয় না। মুশতাক বললেন না ভাইয়া, যদি উৎপাদ যদি আমরা বিক্রিয়ক শেষ করে ফেলি, সব বিক্রিয়া করতে করতে তো বিক্রিয়ক শেষ হয়ে যাবে, অ্যাকচুয়ালি বিক্রিয়ক শেষ হবে না। তো এই সময়ের পরে তার ঘনমাত্রা একদম স্থির হয়ে যায়, ঘনমাত্রা পরিবর্তনটা স্থির হয়ে যায়। বিক্রিয়া চলতে থাকে ঠিকই, সাম্যাবস্থা কিন্তু গতিশীল, সাম্যাবস্থায় বিক্রিয়া চলে,
কিন্তু উভয় দিকে সমান পরিমাণে চলে, সমান রেটে চলে, এই জন্য আর কোনো ঘনমাত্রার পরিবর্তন হয় না। আচ্ছা যাই হোক, এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, মানে হচ্ছে উৎপাদ, আর এই হচ্ছে আমাদের বিক্রিয়ক। এবার খেয়াল করে দেখো, আমরা বলছিলাম সাম্য ধ্রুবক কে ইকুইলিব্রিয়াম সমান হচ্ছে প্রোডাক্টের ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা, আর নিচে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে খেয়াল করে দেখো, এই ক্ষেত্রে প্রোডাক্ট যেহেতু বেশি, আমরা দেখতেই পাচ্ছি এই বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মানটা ভাইয়া বেশি, এটা বেশি, বিক্রিয়াটা ভালো হয়েছে, প্রোডাকশন অনেক বেশি হয়েছে, নিচ থেকে উপরে গেছে। ধরো যে আরেকটা দেখাই, এরকম এরকম ধরো যে এই সময়ের পরে এটা সাম্য অবস্থায় পৌঁছায় গেছে, এই সময়ের পরে এটা সাম্য অবস্থায় পৌঁছায় গেছে, আর বিক্রিয়কের বা উৎপাদের ঘনমাত্রা চেঞ্জ হয় না। এটা দেখো রিয়েক্টেন্ট, এটা হচ্ছে প্রোডাক্ট। খেয়াল করে দেখো, রিয়েক্টেন্টের ঘনমাত্রা কিন্তু প্রোডাক্টের চেয়ে এখনো অনেক বেশি আছে, তার মানে বিক্রিয়াটা ভাই এতদিন ভালো হয়নি, খুবই বাজে হয়েছে। তো বিক্রিয়ক ভালো, বিক্রিয়ক অল্পই তৈরি হয়েছে, মানে বিক্রিয়ক অল্প বিক্রিয়া করছে, প্রোডাক্ট অল্প তৈরি হয়েছে। তার মানে যেহেতু প্রোডাক্টের পরিমাণটা রিয়েক্টের চেয়ে কম, তাহলে আমরা কি বলতে পারি, কে ইকুইলিব্রিয়ামের মানটা লেস দেন 1, তাই কিনা? কে এর মানটা কি লেস দেন 1। আচ্ছা, এতদিনের সমস্যা আজকে মাত্র ক্লিয়ার হয়েছে, আলহামদুলিল্লাহ। হয়েছে তো অ্যাটলিস্ট এইচএসসি এর আগে। তার মানে এই প্রি ইঞ্জিনিয়ারিং না থাকলে হয়তো এই সমস্যাটা থেকেই যেত। তার মানে এই বিক্রিয়াটা ভালো হয় নাই, ভালো হয়নি, এই বিক্রিয়াটা কি ভালো হয়নি, এটা আমাদের জন্য ভালো না। আরে আরেকটা কেস হইতে পারে, এটা একদম রেয়ার কেস, যে বিক্রিয়ক আর উৎপাদের ঘনমাত্রা সমান হয়ে গেছে। এটা আমরা কখনো অ্যাকচুয়ালি দেখি না। সাম্য অবস্থায় বিক্রিয়ক উৎপাদের ঘনমাত্রা সমান হয়ে যাওয়া, কে এর মান 1 হয়ে যাওয়া, এটা নরমালি হয় না। এটা খুবই রেয়ার কেস, রেয়ার, এটা খুবই রেয়ার কেস। ঠিক আছে, তো এই হচ্ছে তিনটা অবস্থা, যে তিনটা অবস্থা আমরা নরমালি বিক্রিয়ায় দেখে থাকি। এক হচ্ছে উৎপাদ অনেক বেশি তৈরি হয়েছে, অর্থাৎ বিক্রিয়াটা ভালো হয়েছে, প্রোডাকশন বেশ ভালো, আমরা দেখতেছি কে এর মান বেশি। এই ক্ষেত্রে কে এর মান কম, এটা আমরা চাই না। আর এই ক্ষেত্রে তো কে এর মান 1 হয়ে গেছে, বিক্রিয়ক উৎপাদ সমান, 50-50 আছে। তাইলে আমাদের এবার উদ্দেশ্য কি, এবার আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে কে এর মানটা বাড়ানো, উদ্দেশ্য হচ্ছে কে এর মানটা বাড়ানো, অর্থাৎ প্রোডাকশন বাড়ানো। কিন্তু এই ক্ষেত্রে তো অনেক কম, এই ক্ষেত্রে আমরা লা শাতেলিয়ার ব্যবহার করি। আমরা কিভাবে সর্বোচ্চ পরিমাণে উৎপাদ তৈরি করতে পারি, বুঝা গেল? তো লা শাতেলিয়ার ব্যবহার করলে দেখা যায় কি, আমরা চাই যে একটা বিক্রিয়ার উৎপাদ যাতে বেশি বেশি করে তৈরি হয়, এটাই। না ভাই, ওই মোস্তাকে এই প্রশ্নটার আসলে কোনো ইয়া নাই, ভ্যালু নাই, ওই প্রশ্নটা আর কইরো না। ইয়েস, প্রোডাক্ট এবং রিয়েক্টেন্ট কোনটা কতটুকু আছে? রিয়েক্টেন্ট, এই ক্ষেত্রে রিয়েক্টেন্ট অলরেডি বেশি আছে, বিক্রিয়ক অলরেডি বেশি আছে, যেটা কম থাকার কথা। আর এই ক্ষেত্রে প্রোডাক্ট অল্প পরিমাণে তৈরি হয়েছে, এটা কম আছে। হ্যাঁ, এই ঘনমাত্রা দিয়ে বিক্রিয়ক উৎপাদ কতটুকু আছে এটা বোঝা যায়। আচ্ছা, তাহলে আমরা কি বললাম, লা শাতেলিয়ার আমরা কখন ব্যবহার করি? হ্যাঁ, লা শাতেলিয়ার ব্যবহার করি যখন আমাদের বিক্রিয়াটা ভালো হয় নাই, যখন বিক্রিয়ার কেপিকেসি এর মান যখন অনেক কম, তাদের ক্ষেত্রে আমরা লা শাতেলিয়ার ব্যবহার করে আমরা চাই প্রোডাকশনটা বাড়াইতে, গ্রেটার দেন 1 করতে। ঠিক আছে, সেই জন্য আমরা একটা তাপমাত্রার প্রভাব দেখি, ভ্যান হফের সূত্র। সাম্যাবস্থার উপরে তাপমাত্রার প্রভাব হচ্ছে কি, ভ্যান হফ এর সূত্র দ্বারা ব্যাখ্যা করা হয়। বলেন ভাইরা, বুঝলেন কিনা? বিক্রিয়ার ঘনমাত্রা, সাম্যাবস্থার উপরে তাপমাত্রার প্রভাব, এটা কিন্তু বিক্রিয়ার হারের উপরে না। বিক্রিয়ার হারের উপরে তাপমাত্রার প্রভাব আরহেনিয়াসের সূত্র দিয়ে ব্যাখ্যা করে, আমরা সেই প্রথমে পড়াইছিলাম। আর এটা হচ্ছে বিক্রিয়ার সাম্যাবস্থার উপরে। এবং এই ক্ষেত্রে আমরা বলি চাপের সাপেক্ষে সাম্য ধ্রুবক কেপি। মনে থাকার কথা, এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এটা দুই ধরনের, একটা হচ্ছে ভাইয়া কেপি চাপের সাপেক্ষে, আর এটা হচ্ছে ঘনমাত্রার সাপেক্ষে কেসি। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কেপি দিয়ে প্রকাশ করি, লন কেপি সমান মাইনাস ডেল্টা এইচ বাই আর।
ইন্টু 1/t প্লাস ধ্রুবক। এটাকে আমরা বলি ভ্যান হফের সূত্র। তো এটা দিয়ে আমরা দেখতে পাই তাপ উৎপাদী হলে অর্থাৎ ডেল্টা এইচ যদি নেগেটিভ হয় তখন আমরা দেখতে পাই ln kp সমান ডেল্টা এইচ বাই আর ইন্টু 1/t প্লাস ধ্রুবক। আর যদি বিক্রিয়াটা তাপহারী হয় তার মানে ডেল্টা এইচ সমান পজিটিভ, তাইলে সূত্রটা আগের মতোই থাকে ln kp সমান মাইনাস ডেল্টা এইচ বাই আর ইন্টু 1/t প্লাস ধ্রুবক। দেখো বোঝা গেল কিনা। এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভাই তাপ উৎপাদী বিক্রিয়া যদি হয় তাহলে কি তাপমাত্রার সাথে এই যে তাপমাত্রার সাথে এই কেপি, তাপমাত্রার সাথে কেপি কি উল্টা সম্পর্ক মেনটেন করতেছে না, বিপরীতমুখী সম্পর্ক না? বোঝা যাচ্ছে কিনা? এই যে ভাই তাপমাত্রা আছে এইভাবে আর ln kp আছে এইভাবে, দুইটা কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক। আচ্ছা, তো ব্যস্তানুপাতিক সম্পর্ক যদি হয় তাহলে আমরা দেখতে পাবো টি এর মান বাড়লে সাম্যাবস্থা বামে যাবে, অর্থাৎ কেপি এর মানটা কমে যাবে। আর এই ক্ষেত্রে একটা মাইনাস আছে মানে টি এর মান বাড়ালে কেপি এর মানটাও বাড়বে, সাম্যাবস্থা ডানে যাবে। অর্থাৎ আমরা দেখতে পাবো যে প্রোডাকশন পি এর মানটা অনেক বেশি বেড়ে গেছে, প্রোডাকশন বেশি হবে। বুঝা গেল? এই প্রোডাকশনটা কি হবে? বেশি হবে। বুঝা গেল? বলেন ভাইরা, বলেন বুঝতে পারলেন কিনা? এই তো বিপরীত। ln kp সমান, মানে আমি ধরে নিচ্ছি যে ধরো এরকম y সমান m/x প্লাস c। তাহলে কি এই দুটা ব্যস্তানুপাতিক না? x এর মান বাড়লে y এর মান কি হবে? কমবে। তো সেম ভাবে আমরা দেখতে পাচ্ছি ln kp সমান এই ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট 1/t সরি। তো t এর মান বাড়লে তো ln kp এর মান কমবেই, সহজ জিনিস। হ্যাঁ, তাপ উৎপাদী বিক্রিয়া হলে তাপমাত্রা বাড়ালে সাম্যাবস্থা বাম দিকে যায়, উৎপাদ কমে যায়, কেপি এর মানটা কমে যায় ব্যস্তানুপাতিক সম্পর্ক দেখে। অথবা তোমরা এখান দিয়ে গ্রাফ আঁকবা, এই এসডব্লিউটা তোমাদেরকে আমি দিব। তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া হলে গ্রাফ আঁকবা। কিসের গ্রাফ? ln kp বনাম t ইনভার্স 1 এর গ্রাফ। ln kp বনাম t ইনভার্স 1 এর গ্রাফ আঁকবা। একে দেখবা যে এক্সোথার্মিকের ক্ষেত্রে উপরের দিকে আর এন্ডোথার্মিকের ক্ষেত্রে নিচের দিকে আসে। ওটা দিয়ে ব্যাখ্যা করা যায়, বা তোমরাই ব্যাখ্যা করবা যে কেমনে হয় এটা। বুঝা গেল? আশা করা যায় বুঝা গেল। এবং তোমরা আরেকটা গ্রাফ আঁকবা, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার গ্রাফটা আঁকবা হচ্ছে ln kp বনাম, আচ্ছা আমি তো হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা জমা দিবা তো নাকি? ডেল্টা এইচ এটা ধ্রুবক, প্রত্যেক বিক্রিয়ার জন্য এটা ধ্রুবক, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই, এটা একদম কনস্ট্যান্ট, পুরা কনস্ট্যান্ট। ও এটা হচ্ছে তোমার কাজ করে সাম্যাবস্থার উপরে তাপমাত্রার প্রভাব। এই তো সাম্যাবস্থার উপরে তাপমাত্রার প্রভাব, তার মানে বিক্রিয়া যদি তাপ উৎপাদী হয় তাহলে আমরা তাপমাত্রা কমাই দিব, আর যদি ভাইয়া বিক্রিয়া তাপহারী হয় তাহলে আমরা তাপমাত্রা বাড়াইতে থাকবো, বাড়াইতে থাকলে বিক্রিয়া সামনের দিকে আগাবে। এই তো নিচে এটাই লেখা আছে, ডানে যাবে, ডানে যাবে।
তারপরে চাপের প্রভাব মনে আছে? নাইট্রোজেন প্লাস 3টা হাইড্রোজেন মিলে 2টা অ্যামোনিয়া তৈরি করলো। তাহলে এই ক্ষেত্রে মোল সংখ্যার পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টের মোল সংখ্যা মাইনাস রিঅ্যাক্ট্যান্টের মোল সংখ্যা। প্রোডাক্টে আছে 2 মোল আর রিঅ্যাক্ট্যান্টে আছে 1 যোগ 3 4 মোল। তাহলে এটা মনে রাখতে হবে, যদি ডেল্টা n গ্রেটার দেন 0 হয়, তার মানে সেইভাবে না লিখে আরেকটু সহজ করে দিই। চাপ বাড়ালে যেদিকে কম মোল সংখ্যা সাম্যাবস্থা সেদিকে যাবে। সাম্যাবস্থা সেদিকে যাবে। বলো বুঝতে পারছো কিনা? তার মানে চাপ বাড়ালে যেদিকে মোল সংখ্যা কম সাম্যাবস্থা সেদিকেই যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে আমরা যদি চাপ বাড়াই তাহলে বেশি বেশি বিক্রিয়াটা সামনের দিকে আগাবে। আচ্ছা, তারপর হচ্ছে ঘনমাত্রার প্রভাব। যেদিকে ঘনমাত্রা বাড়াবা সাম্যাবস্থা তার উল্টা দিকে যাবে। এটাই হচ্ছে তার প্রভাব এবং এটা সবচেয়ে সহজ প্রভাব। মেইন কাজ হচ্ছে কিভাবে অ্যাডমিশনের প্রশ্নগুলো আসে সেটা একটু বোঝা। অনেকগুলা প্রশ্ন নিয়ে আমরা এবার কথা বলবো। এসে দেখো, এবং সেই সাথে আমি ব্যাখ্যাও করব। এটা টেনশনের কিছু নাই। নিচের কোনটি আয়নিক এবং সমসত্ব সাম্যাবস্থার উদাহরণ? সমসত্ব মানে কি? তাই সমসত্ব মানে সবগুলার ভৌত অবস্থা সেম থাকবে। এই যে দেখো, একুয়াস এটা হচ্ছে সলিড গ্যাস, এটা না, সমসত্ব হইল না। এটা সলিড, এটা একুয়াস, সমসত্ব হইল না। এটা সলিড গ্যাস, সমসত্ব হইল না। যেগুলো সবগুলোর ক্ষেত্রে সেম থাকবে ওটাকে আমরা সমসত্ব বলে থাকি। বুয়েটে আসা প্রশ্ন কিন্তু, কোনটি রাসায়নিক সাম্যাবস্থার নিয়ামক নয়? একটু আগে আমরা বলছি তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা এরাই সাম্যাবস্থাকে কন্ট্রোল করতে পারে, কিন্তু প্রভাবক সাম্যাবস্থার কোনোই চেঞ্জ করতে পারে না, তাই না? বুয়েটে আসা প্রশ্ন। আইওটিতে আসছে, আইওটিতে সবসময় ইংলিশের প্রশ্ন আসে। In the synthesis of ammonia using Haber-Bosch process, an increase in pressure should, মনে আছে? Haber-Bosch process মানেই হচ্ছে এটা। 450 থেকে 500, তাপমাত্রা থাকবে 200, চাপ থাকবে 200 থেকে 250, আর হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের প্রভাবক। তো এই জায়গাতে বলছে যদি আমরা প্রেসার বাড়ায় দেই তাহলে কি হবে? প্রেসার বাড়ায় দিলে সাম্যাবস্থা যেদিকে মোল সংখ্যা কম আছে সেদিকে যাবে, সাম্যাবস্থা ডানে যাবে। অর্থাৎ সাম্যাবস্থা যখন ফরওয়ার্ড দিকে মুভ করে অ্যামোনিয়া বেশি বেশি তৈরি করবে। তারপর ইনক্রিজ দ্য প্রোডাকশন অফ অ্যামোনিয়া। শাবাশ, ইনক্রিজ দ্য প্রোডাকশন অফ অ্যামোনিয়া। তারপরে দেখো কোনটি রাসায়নিক সাম্যাবস্থার নিয়ামক নয়? অলরেডি তো এটা ছিলই, বারবার চলে আসলো এটা। এই যে আমরা এবার কয়েকটা রিটেন প্রশ্ন সলভ করি। 22-23 আসার প্রশ্ন। হাইড্রোজেন সালফাইডকে আমরা হিট দিছি, তখন যে এটা তৈরি হয়েছে, তাহলে আমাকে বলো বিক্রিয়াটা কি তাপ উৎপাদন নাকি তাপ হারি? এমনটা কেন হয়? এটা মেইনলি যেদিকে মোল নাম্বার বেশি থাকে সেখানে প্রেসার বেশি অনুভূত হয়, তো সবাই চাইবে প্রেসার কমায় দিতে। এই জন্য যেদিকে এটা এইভাবে মনে রাখো। আচ্ছা, আমি একাডেমিক একটা উদাহরণ দিছিলাম 2টা রুম দিয়ে, যে আমার রুমে ধরো 10 জন মানুষ আছে, পাশের রুমে 100 জন আছে। আমি যদি দুই দিকে মানুষ সংখ্যা দ্বিগুণ করে ফেলি তাহলে দেখা যাবে 200 জন থেকে আমার রুমের দিকে মানুষজন আসবে। সেম ঘটনাটা সাম্যাবস্থার ক্ষেত্রেও ঘটে। অ্যাকচুয়ালি এই যে প্রভাবকগুলা পড়ে ফেললে কিন্তু আজকের ক্লাসটা শেষ। এখন তোমরা বলো যে তোমরা ব্রেক চাচ্ছ কিনা। মনে হয় ক্লাসটা আর 10 মিনিট লাগবে ম্যাক্সিমাম, কারণ আজকে আমরা কোনো ম্যাথ রাখি নাই, আজকে জাস্ট কনসেপ্ট রাখছি, বুঝছো? এই জন্য সাম্যাবস্থার পরিবর্তন কোন দিকে হবে তা উল্লেখ করো।
আচ্ছা, আমরা যদি তাপমাত্রা বাড়াই, তাপমাত্রা বাড়ালে যেহেতু এটা একটা তাপহারী প্রক্রিয়া, এই যে বিক্রিয়কে তাপমাত্রা তাপ দিয়ে বিক্রিয়া করাইতে হচ্ছে। তার মানে ভাইয়া যত বেশি তাপ দিব বিক্রিয়কের পরিমাণ বাড়বে, বিক্রিয়কের পরিমাণ যদি বাড়ে তাহলে সাম্য অবস্থা সামনের দিকে আগাবে। তাপমাত্রা বাড়ালে সাম্য অবস্থা ডানে যাবে তাপহারীর ক্ষেত্রে। 2 নাম্বার দেখো, কিছু পরিমাণে হাইড্রোজেন যোগ করলে, তার মানে আমরা যদি উৎপাদের মধ্যে কিছু অ্যাড করি তাহলে সাম্য অবস্থা বামে যাবে। দেখো কত সহজ ম্যাথ, বুয়েটে আসে। এগুলা কনফিডেন্স বাড়ায়। যদি সালফার সরানো হয়, আমরা যদি উৎপাদের ঘনমাত্রা কমায় ফেললে তার খালি জায়গা পূরণ করার জন্য বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হবে, ডানে যাবে। 4 নাম্বার দেখো, আমরা যদি চাপ বাড়ায় দেই, সুন্দর প্রশ্ন। চাপ যদি আমরা বাড়ায় দিই, বিক্রিয়কে 2 মোল আছে আর উৎপাদের দিকে আছে 3 মোল। তো আমরা জানি যেদিকে মানুষজন কম থাকবে চাপ বাড়ায় দিলে ভাইয়া সেদিকেই যাবে, কারণ আমরা কিন্তু সবসময় গাদাগাদি করতে চাই না। যেখানে মানুষ কম সেখানে আরাম করে আমরা দাঁড়াই। তো এখানে দেখো, এখানে 3 মোল আছে, এখানে 2 মোল আছে, যেদিকে কম আছে চাপ বাড়ায় দিলে সেদিকেই যাবে। বুঝতে পারছো কেন এমনটা হয়? তারপরে কিছু হাইড্রোজেন সালফাইড যদি সরানো হয়, তার মানে বিক্রিয়ক কমায় দিলে কি হবে? বিক্রিয়ক যদি কমায় দেই তাহলে আবার বিক্রিয়কের দিকেই সাম্যাবস্থাটা আসবে, বামে যাবে। তাই না? এইভাবে আমরা এটা করতে পারি। এটা দেখো, নিম্নোক্ত রাসায়নিক বিক্রিয়া সমূহের সাম্যাবস্থায় চাপ হ্রাস করে গ্যাসীয় আয়তন বৃদ্ধি করলে মিশ্রণের উৎপাদের মোল সংখ্যার কিরূপ পরিবর্তন হবে? তার মানে আমরা যদি চাপকে কমাই দেই, চাপ কমাই দিলে কি হবে? এই যে দেখো, এই প্রথম বিক্রিয়াতে চাপ কমাই দিলে দেখো ভাই, চাপ বাড়ালে সামনের দিকে যেত, চাপ কমালে বাম দিকে আসবে। এটা কেমনে বুঝলাম? কারণ বিক্রিয়কে হচ্ছে আমাদের 1 মোল আর উৎপাদে 0 মোল। কিন্তু গ্যাসীয় মোল সংখ্যা নিয়ে কাজ করতে হবে, এটা হচ্ছে সলিড দেওয়া আছে। তো গ্যাসীয় মোল সংখ্যা বাম দিকে বেশি, তাই চাপ বাড়ালে বাম থেকে ডানে যাওয়ার কথা, কিন্তু চাপ কমাই দিলে উল্টা পথে যাবে। তাই না ভাইয়া? এরপরে দেখো, আচ্ছা ব্যাখ্যাটা হচ্ছে এই যে ডেল্টা এন লেস দেন 0, মোল সংখ্যা কমে যাচ্ছে, এই ব্যাখ্যাটাই লিখতে হবে। গ্যাসীয় মোল সংখ্যা এটাও দেখো, এক্ষেত্রে 4 মোল, নো চেঞ্জ, কারণ এই ক্ষেত্রে মোল সংখ্যার কোনো পরিবর্তন হয় না। জাস্ট দেখে ধুপধাপ অ্যান্সার করে ফেলতে হবে, একদম ধুপধাপ অ্যান্সার। হ্যাঁ, ইজি জিনিস ভাই, এগুলো ইজি। তারপরে দেখো, কোনো বিক্রিয়ার প্রভাবক যোগ করলে কি ঘটবে? প্রভাবক যদি আমরা যোগ করি, এই প্রভাবকের এটা হচ্ছে, দেখো ভাই, কখনো বিক্রিয়ার হার বাড়বে, কখনো কমবে, এটা নিয়ে আমরা লাস্টে আলোচনা করব। প্রভাবক যোগ করলে বিক্রিয়ার হার হয় বাড়বে নয়তো কমবে, সে বাড়াইতেও পারে কমাইতেও পারে। বুঝে গেল? আচ্ছা, তো নিম্নলিখিত বিক্রিয়াগুলো কি ধরনের? পারিপার্শ্বিক অবস্থার উপর বিক্রিয়াগুলোর প্রতিক্রিয়া কি? আচ্ছা, এটা আমাদের লাসাতিলের নিয়ে কথা বলতে হবে। তাহলে আমি 1 নম্বর বিক্রিয়াটা বোঝাবো, 2 নম্বরটা অটোমেটিক পারবা। 1 নম্বর বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী। এবং এর ক্ষেত্রে গ্যাসীয় মোল সংখ্যার পরিবর্তন যদি আমরা দেখতে পাই, উৎপাদে আছে 1 মোল আর বিক্রিয়কে আছে 1 মোল, 0, মোল সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তাহলে ভাই আমরা যদি এর ক্ষেত্রে তাপমাত্রা বাড়াই, এইভাবে বলতে হবে, বাংলা কথাই লিখতে হবে কিন্তু এটা ভালো করে। তাপমাত্রা বাড়ালে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়? সাম্যাবস্থা বাম দিকে আসে, এর কেপি এর মান কমে যাবে। ভাই আমরা যদি চাপের মান বাড়াই বা কমাই, নো চেঞ্জ, কারণ এই ক্ষেত্রে গ্যাসীয় মোল সংখ্যার কোনো পরিবর্তন হয় না। এটাই পারিপার্শ্বিকের কথা বলছে। 2 নম্বরে দেখো, গ্যাস সলিড গ্যাস, 2 নম্বরটাও বোঝাই দিই। এই ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে তাপহারী এবং ডেল্টা এন এর মানটা উৎপাদে আছে 2 মোল, বিক্রিয়কে আছে 1 মোল। তাহলে 2 - 1 এটা হচ্ছে সমান পজিটিভ, বেড়ে যাচ্ছে, তাই না? উৎপাদে 2 মোল, বিক্রিয়কে 1 মোল, 1 মোল, এটা পজিটিভ। তাহলে দেখো ভাই, আমরা যদি তাপমাত্রা বাড়াই, এটা যেহেতু তাপহারী প্রসেস তাই সামনের দিকে আগাবে।
আর যেহেতু মোল সংখ্যা ডান দিকে বেশি বাম দিকে কম, তাই চাপ বাড়ালে যেদিকে কম সেদিকেই যাবে, কেপি এর মানটা কমে যাবে। আচ্ছা, এটা তাপ উৎপাদী কিনা এটা কিভাবে বুঝলাম? এই তো লেখা আছে, এখানে মাইনাস আর এখানে হচ্ছে প্লাস, এইভাবে বুঝলাম। ঠিক আছে। আচ্ছা মুশতাক, ভাইয়া তোমার ফোন নাম্বারটা একটু লিখে দাও তো, তোমার সাথে আমি ডিরেক্ট কথা বলবো, বুঝছো? ফোনে আমি একটু ডিরেক্ট কথা বলবো, কারণ আমার মনে হচ্ছে যে তোমাকে একটু এক্সট্রা ভাবে কিছু কথাবার্তা বলতে হবে, তা না হলে তোমার কনসেপ্ট কিন্তু অনেক কি বলে এটাকে, কনসেপ্টটা একটু শক্তিশালী করতে হবে। হ্যাঁ, তোমার ফোন নাম্বারটা দাও, আমি তোমাকে ফোন দিব। তোমাকেই ফোন দেবো, তোমার বাবা মা কেন, ভয় পাওয়ার কিছু নাই। ভয় পাইতে পারে, এই কি ভাইয়া আমাকে এরকম করতেছে কেন? পারিপার্শ্বিক অবস্থা বলতে বুঝাইছে তাপমাত্রা এবং চাপ, তাপমাত্রা এবং চাপ। ঠিক আছে। আচ্ছা, সমসত্ব আর অসমসত্ব সাম্যাবস্থা, এটা তো তোমরা বুঝতেই পারছো, সবগুলা যদি সেম থাকে তাহলে সমসত্ব, এটা সমসত্ব, এটাও সমসত্ব। বাট এটা সলিড লিকুইড, এটা সমসত্ব না, অসমসত্ব, এটাও অসমসত্ব। ইজি। আচ্ছা, আর লাস্টে হচ্ছে প্রভাবক, আমি প্রভাবক নিয়ে কথাবার্তা বলে ফেলবো। আচ্ছা মুশতাক ভাইয়া, তুমি কি ফেসবুকে অ্যাড আছো আমার সাথে? তাহলে ওইখানেও আমাকে একটা মেসেজ করো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে সর্বশেষ প্রভাবক। প্রভাবক কি কাজ করে? কখনো বিক্রিয়ার হার বাড়ায়, আবার কখনো কমায়। যদি বিক্রিয়ার হার বাড়ায় ওটাকে আমরা বলি ধনাত্মক প্রভাবক, বিক্রিয়ার হার কমালে এটা হচ্ছে ঋণাত্মক প্রভাবক। ঠিক আছে। আর কিছু আছে অটো প্রভাবক, আর হচ্ছে আবিষ্ট প্রভাবক, এটা নিয়ে আমরা কথা বলবো। তো কথা হচ্ছে বিক্রিয়ার হার কখন বাড়ে, মনে আছে? বিক্রিয়ার হার বাড়ানোর জন্য অ্যাক্টিভেশন এনার্জিকে কি করতে হয়? কমাইতে হয়। তো দেখা যায় কিছু কিছু প্রভাবক বিক্রিয়ার সক্রিয়ণ শক্তিকে কমায় দেয়, আর কিছু কিছু প্রভাবক বিক্রিয়ার সক্রিয়ণ শক্তিকে ভাইয়া বাড়ায় দেয়। সক্রিয়ণ শক্তি বেড়ে গেলে বিক্রিয়ার হার কমে যায়, সক্রিয়ণ শক্তি কমে গেলে বিক্রিয়ার হার বেড়ে যায়। এটা হচ্ছে বেসিক। এখন কথা হচ্ছে এরা কয় ধরনের, খেয়াল করো। ধনাত্মক প্রভাবক, যেমন পটাশিয়াম ক্লোরাইডকে আমরা যদি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের উপস্থিতিতে উত্তপ্ত করি তখন বিক্রিয়ার হার বেড়ে যায়। এগুলা মুখস্থ করতে হয়, এগুলা পরীক্ষায় আসে। ধনাত্মক প্রভাবক। তারপরে হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড নরমালি একটু তাপেই ভেঙে পানি আর অক্সিজেন তৈরি করে, প্রচুর তাপ তৈরি করে, তখন এটা বিস্ফোরণ ঘটে। বাট আমরা যদি এর সাথে গ্লিসারিন মিশিয়ে দিই তাহলে কি হয়? তাহলে এটা আর এত সহজে ভাঙে না, হাইড্রোজেন পারঅক্সাইডটা স্টেবল থাকে, তার মানে বিক্রিয়ার হার কমায় দেয়। এটা হচ্ছে ঋণাত্মক প্রভাবক। আর অটো প্রভাবক আছে কিছু, যেমন ধরো তোমাদের মনে থাকার কথা, আমরা যখন তোমাদেরকে জারণ বিজারণ বিক্রিয়া পড়াইছি, তখন এই বিক্রিয়াটা পড়াইছিলাম যে অক্সালিক অ্যাসিড এর সাথে পটাশিয়াম ম্যাঙ্গানেট বিক্রিয়া করে ম্যাঙ্গানিজ 2+ তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, আর পানি তৈরি করে। এই ম্যাঙ্গানিজ 2+ যখন তৈরি হয়, আমরা দেখতে পাই ম্যাঙ্গানিজ 2+টা আবার এক্ষেত্রে ধনাত্মক প্রভাবকের মতো কাজ করতে থাকে। অর্থাৎ কোন একটা বিক্রিয়ার উপাদান যখন ওই বিক্রিয়াকেই প্রভাবিত করে তাকে আমরা অটো প্রভাবক বলি। বুঝতে পারছো? অটো প্রভাবক বলি। তো এটার ক্ষেত্রে ম্যাঙ্গানিজ 2+টা এই বিক্রিয়ার অটো প্রভাবক হিসেবে কাজ করে। আমি আবারও বলি, এই বিক্রিয়ায় একটা প্রোডাক্ট তৈরি হয় ম্যাঙ্গানিজ 2+ আয়ন। এই 2+ আয়ন যখন তৈরি হয় তখনই এই বিক্রিয়ার হার বাড়তে শুরু করে। তার মানে এই ম্যাঙ্গানিজ 2+ এই বিক্রিয়ার অটো প্রভাবক, অটোমেটিক সে কাজ করতেছে। আচ্ছা, আর এই বিক্রিয়ার ক্ষেত্রে অ্যাসিড যত তৈরি হয় বিক্রিয়ার হার তত বাড়ে। আচ্ছা, হিসেবে কাজ করতেছে। এই তো আরেকটা আছে আবিষ্ট প্রভাবক, ওইটা আমি হয়তোবা লিখতে ভুলে গেছি। 4 নাম্বার হচ্ছে ভাইয়া আবিষ্ট প্রভাবক।
ইনডিউসড ক্যাটালিস্ট। আবিষ্কার প্রভাবকটা এরকম, ধরো যে তোমরা দুই ভাই, এর মধ্যে একজন খায় ভালো করে খাওয়া দাওয়া করে 3 বেলায়, আরেকটা ভাই দেখা যায় সে খাইতে চায় না, তাকে জোর জবরদস্তি করেও খাওয়ানো যায় না, কিন্তু দেখা গেল দুই ভাই যখন একসাথে খাইতে বসে তখন দুইজনেই খায়। বুঝছো? তো এখানকার ঘটনাটা অনেকটা এরকমই। খুব সুন্দর একটা এক্সাম্পল হচ্ছে এটা, সহজ এবং সুন্দর এক্সাম্পল। সোডিয়াম সালফাইডকে আমরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে খুব ইজিলি সোডিয়াম সালফেট তৈরি করতে পারি, কিন্তু সোডিয়াম আর্সেনাইডকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এই সোডিয়াম আর্সেনেট তৈরি করতে পারি না। এই বিক্রিয়াটা হয় না, একা একা হয় না। বুঝা গেল? এটা হচ্ছে এই পাগলা ভাইটার মতো। কিন্তু দুইজনে যখন একসাথেই বিক্রিয়া করবে, সোডিয়াম সালফাইড প্লাস হচ্ছে গিয়ে সোডিয়াম আর্সেনাইড, এই দুইজনকে একসাথে মিশ্রিত করে যখন আমরা বিক্রিয়া করি, তখন খুব সুন্দর করে দুইজনেই বিক্রিয়া করে। সোডিয়াম সালফেটও তৈরি হয়, আবার সোডিয়াম আর্সেনেটও তৈরি হয়। বুঝা গেল? ইয়েস, এটা ক্যাটালিস্ট। মানে এই ক্ষেত্রে এটা হচ্ছে এর আবিষ্ট প্রভাবক, এটা আবিষ্ট ইনডিউসড ক্যাটালিস্ট, যে যাকে প্রভাবিত করলো আর কি। বুঝা গেল? সোডিয়াম সালফাইড সোডিয়াম আর্সেনাইটের আবিষ্ট প্রভাবক হিসেবে কাজ করে। বুঝা গেল? বলো ভাইয়া, বুঝতে পারছো কিনা? তাহলে খুব সুন্দর একটা স্লাইড তৈরি হয়েছে, স্লাইডটা আরেকবার করে রিডিং দিবা। বুঝছো? এবং যখন অ্যাডমিশনের আরো মেইন ক্লাসটা সামনে আসবে তখন দেখবা যে এগুলো আরো ডিটেলস থাকবে, আর অনেক কিছু। তখন ক্লাসগুলো 4 ঘন্টা 5 ঘন্টা করে হয়, টানা 4-5 ঘন্টা, মাঝখানে 2বার ব্রেক দিব। আচ্ছা, ম্যাঙ্গানিজ আয়নের সাথে সম্পর্ক, এটা বিক্রিয়াটাকে হইতে হেল্প করে, এতটুকুই আর কি। ভেতরে যে মলিকিউলার লেভেলে তো আমরা, যে এটা গবেষণার বিষয় আমি জানি না, এটা হয়তো আরো রিসার্চ করা লাগবে। তুমি একটু রিসার্চ করে প্রশ্নগুলো ইন্টারনেটে সার্চ করবা যে কেন এমনটা হয়, তারা হয়তোবা রিসার্চ পেপার ঘাটলে এগুলা খুঁজে পাওয়া যাইতেও পারে। ঠিক আছে ভাইয়া, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার অন্য কোনো একটা ক্লাসে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।